হ্যালো। আসসালাম। পরে কথা বলি। পরে কথা বলি। কি শুরু করব? হ্যাঁ। আহ, কি বলবো? বেসিক্যালি আমার প্রফেশনাল লাইফ নিয়ে বলি। আহ, আমি এই প্রফেশনে আসার চিন্তা করি না, যদিও আমি থার্ড জেনারেশন, কিন্তু আমার চিন্তা ছিল আমি একজন স্কুল শিক্ষক হব। কারণ আমি আমার শৈশবকালে স্কুল শিক্ষকদের যে মর্যাদা দেখেছি, তাতে মনে তাদের বেলায় একটা আশা পোষণ করেছিলাম, এবং আমার ধারণা আমি খুব ভালো শিক্ষক হতে পারতাম। সাবসিকুয়েন্টলি ৬২ সাল থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত হওয়ার পর কলেজ জীবনে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যাই এবং মনে একজন স্বাধীনতা সৈনিক হওয়ার জন্য আশা পোষণ করি। ৬৮ সালে বরিশাল বিএম কলেজ থেকে আমাকে বহিষ্কার করা হয়। আমি না, অনেককেই করা হয়। তো আমি তখন চিন্তা যে আমি অনেকটা হতাশার ভেতরে ছিলাম যে কি হবে, একটা ইন্টারমিডিয়েট পাস হয়ে আমি তো কিছুই করার থাকবে না। এই সময় আমার আত্মীয় স্বজন তারা চিন্তা করলো যে আমাকে ইংল্যান্ড পাঠিয়ে দেবে। তো আমার মন খুব খারাপ এই কারণে যে ইংল্যান্ডে গিয়ে আমি একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে কি করব। সেই সময় আমি করাচি থেকে আমার এক ফ্রেন্ড চিঠি লিখে পাঠালো যে যেহেতু এই রাস্টিকেশনের অর্ডারটা, এইটা ইস্ট পাকিস্তান গভর্নমেন্টের, এইটা ওয়েস্ট পাকিস্তানে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে প্রযোজ্য নয়। তাড়াতাড়ি আমি করাচিতে চলে গেলাম এবং করাচিতে গিয়ে আমি ভর্তি হলাম, এবং ওখান থেকে আমি গ্রাজুয়েশন করার পর ৭০-এ সিন্ধ মুসলিম ল কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম। একই সাথে আমার মাথায় আসলো যে বাংলাদেশে তো নির্বাচন, ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাকে থাকতে হবে। আমি সরাসরি ওই ওখান থেকে করাচি থেকে ঢাকা চলে আসলাম। আসার পরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে সক্রিয় রাজনীতিতে, এবং ৭৫-এর পর আমার দীর্ঘ ২৭ মাস জেলে কাটতে। এর ভেতরে পড়াশোনার খুব একটা সুযোগ যে আমি পেয়েছি তা নয়। জেলে বসে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু জেলে বসে শারীরিক কারণে আমার একটা সাইড প্যারালাইজডের মতো ছিল, যে কারণে আমি পরীক্ষা দিতে পারি না। তো পরে আমি 79-এ এক পেপার আমার বাকি ছিল, এক পেপারটা আমি দিলাম 79-এ। 78-এ দিয়ে 79-এ আমি পাশ করলাম। পাশ করার পরে বার কাউন্সিলে যখন ইন্টিমেশন দিলাম, ১৭ মাস যাবত আমার কোনো ইন্টিমেশনের রিপ্লাই আসলো না। তো আমি বরিশাল থেকে ঢাকা আসলাম। আসার পরে খোঁজ নিলাম, খোঁজ নেওয়ার পরে তখন তোর ইন্টারভিউ এভাবে হতো না, ভাই কোনো কিছুই না। ওরা অ্যাটর্নি জেনারেল কাছে যেত, অ্যাটর্নি জেনারেল একটা দেখে একটা সাইন দিয়ে দিত। তো যারা স্টাফ ছিল তারা বললো যে ভাই আপনি আসছেন ভালো কথা, কিন্তু আমরা তো একটা পেয়েছি, ১৭ মাসের মধ্যে আর একটাও পাইনি। তো একটা নিয়ে কি যাব, ভাবলাম যে আরেকটা পেলে পর অন্তত যাব। এইভাবে কিন্তু ১৭ মাস আফটার ইন্টিমেশন আমার কেটে গেল। ১৭ মাস পরে যাই হোক, আমি বার কাউন্সিলের অন্যান্য সদস্য তাদের সাথে দেখা করলাম, দেখা করে যখন বলার পরে এটা হয়ে গেল। আমি ৮০ সাল থেকে পেশায় আছি। আমি একটা কথা বলি, আমি কিন্তু যখন যেটা বিশ্বাস করি সেটা মনে প্রাণেই বিশ্বাস করি। আমি এই পেশায় আসলেও আমার মন ছিল কিন্তু রাজনীতির দিকে। রাজনীতির দিকে আমি থাকতাম। আমি বিশেষত্ব বিশ্বাস করতাম সাম্যবাদী, সাম্যবাদী রাজনীতিই আমি করতাম। এবং এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি, সারা পৃথিবী যেভাবে ওলটপালট হয়ে গিয়েছে একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা, মাঝখানে আমি একটু বলে নিই, আমি কিন্তু নাস্তিক না। সাম্যবাদী বলতে মনে করবেন না যে নাস্তিক, নাস্তিক না, আমি আস্তিক। আমি আল্লাহ রসুলে বিশ্বাস করি। তো আমি যেটা বলতেছিলাম যে সাম্যবাদী সমাজে বিশ্বাস করি।
তো সেই সাম্যবাদী রাজনীতি করতে গিয়ে একটা পর্যায়ে আমি তীব্রভাবে হোঁচট খেলাম এবং দেখলাম যে যারা এই রাজনীতি করছেন তারা এই সাম্যবাদে বিশ্বাসী না, তারা আসলে পুঁজিবাদেই বিশ্বাসী এবং ব্যক্তি স্বার্থের জন্যই তারা রাজনীতি করছেন। এখান থেকে আমার ভেতরে কিছুটা ফ্রাস্ট্রেশন আসে। তারপরে আমি আস্তে আস্তে নিজেকে নিযুক্ত করার চেষ্টা করি। ৮০ থেকে ৮৫ পর্যন্ত আমার জেলায় ঢাকাতেই আমি আমার মেইন পেশা। তো ঢাকা কোর্টে আমি ট্রায়ালের বেলা মোটামুটি ভালোই করছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ আসার পরে যখন এই ঢাকাকে, বৃহত্তর ঢাকাকে ভেঙে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এভাবে অনেকগুলো জেলা করে দিল, তখন রাতারাতি আমরা বলা যায় যে ব্রিফলেস হয়ে পড়লাম। তো তারপরে কি করা যায়, তারপরে এসে আমরা এদিকে আবার হাইকোর্টে আসার সাথে সাথে দেখলাম যে হাইকোর্টে এটা হয়ে গেছে, হাইকোর্ট ডিসেন্ট্রালাইজড হয়ে গেল। ৮টা, সম্ভবত ৮টা না ৯টা হয়ে গেল। তা আমরা এজ এ মোহাম্মদ আলী, ফরমার অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, তিনি, আমি এবং এরা কয়েকজন মিলে মতিঝিলে একটা চেম্বার নিলাম। চেম্বারটা খুব ভালোভাবে না চললেও আমরা মোটামুটি চালিয়ে যেতে লাগলাম। এবং সেই সময়কার কিছু কথা বলি আমি। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের এই শাসনকালে সে যখন কনস্টিটিউশন সাসপেন্ড করলো, তখন আজকের আইনমন্ত্রী তার পিতা সিরাজুল হক সাহেব ছিলেন বারের প্রেসিডেন্ট এবং ফজলুল করিম সাহেব, সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম সাহেব ছিলেন সেক্রেটারি, সচিব, সম্পাদক। তো এই সময়ে তারা যখন সিদ্ধান্ত নিলেন যে না, এটা তারা মানেন না, কনস্টিটিউশন সাসপেন্ডেড, এটা তারা মানেন না, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৭ জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। আমি একজন ইয়াং লয়ার হিসেবে, এবং আরেকটা তো আগেই বলেছি যে আমার দীর্ঘদিন জেল খাটার অভ্যাস আছে করাচিতে, বাংলাদেশে। তো আমি গিয়ে ইস্তেক সাহেবের বাসায় হাজির হলাম। ইস্তেক সাহেব গ্রেপ্তার হলেন, ব্যারিস্টার শওকত আলী সাহেব গ্রেপ্তার হলেন, সিরাজুল হক সাহেব গ্রেপ্তার হলেন, কাউসার সাহেব নামে একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি গ্রেপ্তার হলেন। আজকে আমাদের খুব সুপরিচিত এম এ ওয়াহাব মিয়া, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন, উনি তখন সহ সম্পাদক, উনি গ্রেপ্তার হলেন। শামসুল হক চৌধুরী, যিনি সুপ্রিম কোর্টের কিংবদন্তির নেতা ছিলেন, তিনি গ্রেপ্তার হলেন। এবং এইরকমের সুধাংশু শেখর হালদার গ্রেপ্তার হলেন। তো এরা সবাই ইস্তেক সাহেবের বাসায় সন্ধ্যার পরে বিকেলের দিকে তারা বসতো। তো তখন আমি গিয়ে ইস্তেক সাহেবের স্ত্রী, আমরা আপা আপা করে ডাকি, এবং আমার পরম শ্রদ্ধেয় অভিভাবকও বলতে পারেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ৯ তারিখে, ৯ এপ্রিল। তো তার কাছে সবার স্ত্রীরা দেখা করতে আসতো এবং ওইখানে বসে সিদ্ধান্তগুলো হতো। আমি আপাকে অ্যাসিস্ট করতাম, এবং যেহেতু আমি জেল খাটা, আমি জেলে গিয়েও ইস্তেক ভাই এবং সিরাজুল হক সাহেব এদের সাথে দেখা করতাম। এটা ওনারা গেলেন অবাক হয়ে যে কিভাবে এটা সম্ভব। এটা প্রপার ওয়েতে কিন্তু আমি সাক্ষাৎ করিনি। তো এইখান থেকে একটা জিনিস সূচনা হলো যে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী হিসেবে আমি সক্রিয় অংশগ্রহণ করি। এবং সক্রিয় অংশগ্রহণ শুধু না, আমি এবং আমার সাথে কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমরা সুপ্রিম কোর্ট থেকে আসতাম আবার মধুর ক্যান্টিনে আড্ডা দিতে। কাদের সাথে? যারা এই এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল সেই দিন, সেই সময়। তাদের মধ্যে আমার যাদের নাম মনে করতে পারি আমি, কবি মোহন রায়হান, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন, আবুল হাসিব খান, বাদল খান, এবং অন্যান্য দলেরও ছিল, যেমন আজকের রুহিন প্রিন্স, সিপিবি ছাত্র ইউনিয়নের, তারপরে ওই
ছাত্র ইউনিয়নের অনেকেই ছিল, ছাত্রলীগেরও ছিল, মনসুর, সুলতান মনসুর, তারপরে নামগুলো ভুলে গেছি, জাহাঙ্গীর কবির নানক, খোয়ামদ জাহাঙ্গীর, এদের সাথে দেখা হতো এবং আমরা এই আন্দোলনের জন্য কথাবার্তা বলতাম। তো কালোকোট পরে মধুর ক্যান্টিনে বসা, তখন বোধহয় আমি একমাত্র ব্যক্তি ছিলাম এবং আমি কোনো সময় না ছাত্রত্ব ভুলতে পারি না, আবার আইনজীবী যে সেটাও ভুলতে পারি না। এই সময় আমরা কিন্তু একটা পর্যায়ে দীর্ঘ 7 মাসের মতো, ওর না, এটা বোধহয় 94-এর দিকে, হ্যাঁ 94, হ্যাঁ 94ই হবে না, ওয়াহাব সাহেব, আমি এটা মনে করতে পারছি না, এটা হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা দীর্ঘকাল কোর্ট বয়কট করলাম। তো বয়কট করার পরে যেটা হইলো, এক সময় একটা লয়ারদের ভেতর একটা উঠলো যে আমরা কাহাতক বয়কট করবো। তো শামসুল হক চৌধুরীরা যখন বলা হলো, তিনি বললেন যে না, আমি তো এরশাদের সাথে একা দেখা করবো না। কেন? যে ওর তো টেলিভিশন আছে, রেডিও আছে, গেলে পরে ও সবাইকে বলবো যে চৌধুরী সাহেব আসছিল, আমার কাছে ক্ষমা চেয়ে গেছে, তা আমি একা যাব না। তো 11-12 জনের জন্য একটা টিম তৈরি হলো। টিমের ভেতরে আমাদের পরিচিত, মানে বন্ধু বান্ধবের মধ্যে ছিলেন এম এ ওয়াহাব মিয়া, এই সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, অস্থায়ী প্রধান বিচারপতি। তো তিনি সহ 11 জনের একটা টিম গেল এরশাদ সাহেবের সাথে দেখা করতে। এগুলো কেন বলি, যে আসলে একটু খেয়াল করে দেখেন যে তাদের মেধা এবং তাদের ইন্টিগ্রিটি কত তীব্র ছিল। উনি এরশাদ সাহেবের সাথে যখন দেখা করতে গেলেন, তো এরশাদ বিভিন্ন কথাবার্তা বলে এরশাদ সাহেব তাকে বললেন যে চৌধুরী সাহেব, আপনি তো আমাকে যেখানে যান সেখানে গালিগালাজ করেন। শামসুল হক চৌধুরী সাহেব চিন্তা করে দেখেন এই কথাটা শুনে, উনি বললেন, উনি কিন্তু এরশাদকে কখনোই মিস্টার প্রেসিডেন্ট বলতেন না, জেনারেল সাহেব, আপনাকে আমি একটা কথা বলি, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাই, তা আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে আমি জ্ঞানত কোনো ভালো মানুষকে গালি দেইনি। খেয়াল করেন, আমি জ্ঞানত কোনো ভালো মানুষকে গালি দেইনি। তো এরপরে তো ডায়ালগ শেষ, তারা দেখলাম যে রাতারাতি চলে আসছে। আমরা তো উৎসুক হয়ে গেলাম। তখন বারের প্রেসিডেন্ট সম্ভবত ইশতিয়াক সাহেব, আমার ঠিক খেয়াল নেই তখন কে, শামসুল হক চৌধুরী না ইশতিয়াক সাহেব, খেয়াল নেই। তো যাই হোক, এটার পরে যখন আমরা ইশতিয়াক সাহেবের সাথে দেখা করলাম, উনি বললেন যে দেখো, সবাইকে নিয়ে কম্প্রোমাইজ হয়। এটা আমরা হাসতে হাসতে উনি বললেন যে চৌধুরী সাহেব হচ্ছে আন্দোলনের নেতা, তাকে দিয়ে কম্প্রোমাইজ এটা অ্যাবসার্ড ব্যাপার, তোমাদের চিন্তা ভাবনা আলাদা। তো যাই হোক, আলটিমেটলি সেই আন্দোলনটায় আমরা জয়লাভ করি। একটা কথা বলি, এরা কিন্তু আইডল হিসেবে কাজ করেছে। তখন সমন্বয় পরিষদ ছিল, সব দলের সমন্বয়, দল ছিল না, সমন্বয় পরিষদ, সমস্ত জেলার সমিতি এই সমন্বয় পরিষদের অধীন ছিল। বিশ্বাস করবেন না, শামসুল হক চৌধুরী 6 বার প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন, একবার উনি প্রেসিডেন্সিয়াল ডিনার দেন নাই। তো প্রথম যাওয়ার যখন দেন নাই, তখন সবাই নেতারাই তারা বলল যে চৌধুরী সাহেবকে একটু বলো গিয়া যে যাতে ডিনারটা দেয়। উনি বললেন, সরাসরি বললেন যে না, আমি কোথেকে ডিনার দেবো, আমার তো পয়সা নাই, আমি তো ধার করে দেবো না। তো বলার পরে ওর সিনিয়র নেতা, আমি নাম বলবো না, তারা বললো যে তুমি কনভিন্স করো, উনি রাজি হোক, টাকা পয়সা আমরা অ্যারেঞ্জ করবো। আমি আহম্মকের মতো তার বাসায় গেলাম, গিয়ে বললাম যে স্যার, আপনি রাজি হন। উনি একদম খেপে গেলেন, বললেন যে না, আমার তো পয়সা নাই, এটা সবাই জানে, আমি তো ধার করেও খাওয়াবো না, আমি চুরি করেও খাওয়াতে পারবো না, না খাওয়ালে যদি আমাকে ভোট না দেয় আমার কোনো আপত্তি নেই। এবং বিলিভ মি, সে না খাওয়ায় উনি কিন্তু 600 বার এই সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছে। আজকেও যে কোনো দল, যে কোনো প্যানেলের লোক, তারা কিন্তু
ইলেকশন করতে গেলে পরে শামসুল হক চৌধুরীর নাম নিয়ে করতে হয়। সমন্বয় পরিষদ তো শামসুল হক চৌধুরীরই প্রতিষ্ঠিত, সম্মিলিত সমন্বয় পরিষদও তার প্রতিষ্ঠিত, পেশাজীবী সমন্বয় পরিষদও তার প্রতিষ্ঠিত। এরা ছিল আমাদের সামনে আইডল। শামসুল হক চৌধুরী, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক ছিলেন তখন আমাদের এই সমন্বয় পরিষদ, না সমন্বয় পরিষদের সমর্থক, কিন্তু সিইসি, চিফ ইলেকশন কমিশনার অফ সুপ্রিম কোর্ট বার ইলেকশন। এবং ওনাকে আমি বরাবর বলতাম যে ভাই আপনি তো নিরপেক্ষ না, উনি হাসতেন। ওই ধরেন শামসুল হক চৌধুরীর ভোট একটা বেশি পেয়েছে, ওনার গলা অটোমেটিক্যালি উত্তেজিত হয়ে যেতেন। তো এই রকমের ছিলেন আর কি। কিন্তু তা নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট বারে যেই ইলেক্ট হতো সে কিন্তু আর দল দেখতো না, সে দেখতো সমস্ত বারের সমস্ত আইনজীবীদের সম্মান, আইনজীবীদের পেশাগত সম্মান, এটা কতটুকু কতটুকু মর্যাদায় রাখা যায় সেটা তারা দেখতেন। আমি এদেরই ফলো করতাম, এদের সাথে বার কাউন্সিল ইলেকশনে বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের সময় একটা টিম ছিল, বিরাট বাস করে আমরা যেতাম। তো এই বাসে বিভিন্ন জায়গায় যেতাম এবং কলা, মুড়ি, চিরা এগুলো খেয়েও থাকতাম। এবং লোকজনের সেই মফস্বল শহরের, এখনো আমি বলি যে যে মফস্বলের লোক এরা সহজ সরল এবং এত আতিথেয়তা পরায়ণ, সেটারও একটু পরে আমি বলবো। তো এইখান থেকে আমার শুরু আর কি, শুরু মানে এখনো শুরু। পেশায় আছি ধরেন এই কত প্রায় 40 বছর হবে। 40 বছরে আমার জীবনে আমি এখনো স্বপ্ন দেখি যে অনেক কিছু দেখি না, আমি একটাই দেখি যে আমাদের বিচার অঙ্গন সম্পূর্ণ স্বাধীন যাতে হয়, আমাদের বিচার অঙ্গন স্বাধীন, এবং আমরা যাতে একটা মর্যাদাশীল জাতি হিসাবে সেই জাতিকে প্রতিনিধিত্ব করার মতো আইনজীবী গোষ্ঠী গড়ে তুলতে পারি। আজকে অনেকেই বলেন, যেমন সত্যিকার অর্থে ভার্চুয়াল কোর্টের কথা বলেন বা কোর্টের কথা বলেন, ইলেকট্রনিক্স কোর্ট আর কি। তো সেখানে আমি বলি যে কয়জন আইনজীবী আছেন। আবার আপনারা দেখবেন এটা করতে গিয়ে সুপ্রিম কোর্টের 4 তলায় যে কম্পিউটার সেকশনটা আছে তাদের কাছে আপনারা জিম্মি না হয়ে যান। আমি ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে না, কিন্তু সেই কাঠামোটা আমাদের আছে কিনা। আইনজীবীরা এখন তাইলে তো বলতে হয় যে ভার্চুয়াল কোর্টের কথাই যদি বলেন এই সময়, তাইলে কিন্তু আইনজীবীদের আগে পরীক্ষার বেলাও কিন্তু এই ল্যাপটপ বা কম্পিউটার বা এই সম্পর্কে তাদের আইডিয়া আছে কিনা তারও পরীক্ষা নিতে হয়। আমি এই জটিলতায় যাব না। যারাই যা করেন তাৎক্ষণিক চিন্তা করেন না, ভবিষ্যৎটাও চিন্তা করেন। আলটিমেটলি এটা দরকার, এটা সত্যি। কিন্তু এই প্যান্ডেমিকের ভেতর যখন বিশ্বব্যাপী মহামারী, শুধু বাংলাদেশে না, বাংলাদেশ তো সবেমাত্র এসেছে, তো সেই বিশ্বব্যাপী মহামারীর ভেতরে এই চিন্তাগুলো কিন্তু আমাদের মানে স্বেচ্ছাপ্রণোদিত কিনা এটা একটু খেয়াল করে দেখবেন। কতজন পারবেন আমাদের এই 50,000 আইনজীবীর ভেতরে যে ইলেকট্রনিক্স এর মাধ্যমে আদালতে হাজির, আদালতে ইয়েতে হয়তো পারবেন। আমাদের ধরেন সুপ্রিম কোর্টে হয়তো 100 জন আইনজীবী পারবেন, 200 জন আইনজীবী পারবেন। সেই 200 জনের কাছে কিন্তু সমস্ত আইনজীবীরা জিম্মি হয়ে যাবে। সেই 200 জনের আবার উপরে যে 4 তলায় যে কম্পিউটার সেকশন আছে না কি সেকশন আছে, আমি কখনোই 4 তলায় যাইনি, যদিও 3 তলায় আমার চেম্বার, 4 তলাতে আমি যাইনি। 4 তলাতে শুনেছি, 4 তলাতে গেছি, 4 তলা থেকে সিঁড়ি থেকে উঠে অ্যানেক্স বিল্ডিং এর দিকে আমি গিয়েছি, কিন্তু কখনোই তাকিয়ে দেখি না এখানে কি হচ্ছে, কারণ নিজের কাছে খুব দীনহীন মনে হতো। বার কাউন্সিলের বেলা আমি বলবো যে 2004 সালে আমি সর্বপ্রথম ইলেক্ট হই। তো ইলেকশনের বেলা আমার ধারণা ছিল যে আমি বোধহয় এক চান্সে হতে পারবো না, কারণ অনেক আমার যারা সিনিয়র তারা দেখেছি যে অনেকেই এক চান্সে হতে পারে না। তো আমার একটা তারপর আমি চেষ্টা করলাম, এবং আমাকে প্রচন্ড ভাবে হেল্প করলো কারা শুনবেন, 71-এর আমার সহযোদ্ধারা, দল মত নির্বিশেষে তারা আমার সমর্থনে এগিয়ে আসলো, এবং আমি দেখলাম যে আমি 5 জনের ভেতর একজন আছি। 2004 সালের পরে 2008 সালে ইলেকশন করলাম, আগালাম কিছুটা। 8 সালের পরে
12 সালে করলাম না, 15 সালে এসে করলাম, 15 সালে আমার আর একটু আগালাম, 18 সালে এসে যখন করলাম তখন আমি দ্বিতীয় তৃতীয়র ভেতরে আসলাম। এই আশাটা কিন্তু খুব কঠিন তা না। আপনাদের আবারও আমি বলি যে মফস্বলের আইনজীবীরা অত্যন্ত অতিথেয়তা পরায়ণ এবং অত্যন্ত কি বলবো যে আমি একটু দেখে নেই যে কে কি কোশ্চেনটা করেছেন। তো সেই ক্ষেত্রে এসে যেটা যেমন একটা দেই যে 12 সালে ইলেকশন যেটা করলাম না সেটা কিন্তু প্রথমটা আমরা রাজি ছিলাম, পরে অ্যাপিলেট ডিভিশন যখন এটা রিশিডিউল করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম যেটা করবো না। তার আগে একদিনের একটাই বলি, বরিশাল থেকে আমরা গেলাম পিরোজপুর, পিরোজপুর থেকে বাগেরহাট, বাগেরহাট থেকে খুলনা, এবং প্রত্যেকটায় আমি না অনেক একটা আবারও বলি, ভোট চেঞ্জ হয় নাই। আমি ওইটাই বলতেছিলাম যে আমাদের ধারণা যে ভোটের ইটা চেঞ্জ হয়েছে, আসলে আমরা কিন্তু এদের চেঞ্জ করতে বাধ্য করি। আমি একটা উদাহরণ দেই যে আমি খুলনা থেকে প্রত্যেকটা বেলা বাসাদ ভাই সাক্ষী আছেন, ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব সাক্ষী আছেন 12 সালে, এম আমিনুদ্দিন সাহেব এবং সমরেজা এরা সাক্ষী আছেন। এরা থাকতো, আমি অ্যাডভান্স হিসেবে মুভ করতাম, আমি মিটিং স্টার্ট করতাম, মিটিং স্টার্ট করে তারা যখন আসতো তারপরে আমি চলে যেতাম। এরকম খুলনা করার পরে সন্ধ্যা বিকাল 5টার দিকে রওনা দিলাম আমি খুলনা থেকে যশোর, যশোরে গিয়ে সন্ধ্যায় মিটিং করলাম, মিটিং করার পরে 9টার দিকে তারা আসলেন, আসার পর বললাম যে আপনারা যশোরে করেন, যশোরে করে আসবেন ঝিনাইদহ। তারা খুব রাগ হয়ে গেল যে যশোর থেকে আবার ঝিনাইদহ যাবো, ওখানে লোক থাকবে থাকবে। বিলিভ মি, রাত 12টার সময় তারা যখন গেছেন তখন দেখেন যে ঝিনাইদহ বারে 200 লোক। তো 200-র ভেতর তাদের একটাই ছিল ঝিনাইদহ বারের প্রেসিডেন্ট সেক্রেটারি তখনকার দিনে, তারা কিন্তু বিএনপি করতেন। তো তারা বললেন যে একটা রিকোয়েস্ট আছে, আমরা সবই করে দেব, কিন্তু আমাদের সাথে ডাল ভাত খেতে হবে। আমি বললাম যে রাজি। এবং ডাল ভাত খেয়ে তখন বাসেদ ভাই আমাকে, বাসেদ ভাই রোমান ভাই জিজ্ঞেস করেন যে ঘুমাবো কোথায়, কুষ্টিয়া গিয়ে। তো এই কুষ্টিয়া যখন গেলাম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার কি শুনতে পাচ্ছেন? রাইট আসতেছে তো, ইয়েস। তো আমি বলে দেখি, থ্যাংক ইউ, টুই থ্যাংক ইউ। তো অনেক যেটা বলছিলাম, গেলে না, না গেলে পরে বুঝবা না যে কি এদের অপ্যায়ন। যে কোনো দিন যে কেউ আপনারা পরীক্ষা করার জন্য আমার সাথে চলেন, যে কোনো বারে যাবেন, এই ভ্যাকেশনের মধ্যে যান, এসে যান, ফোন করলে পরে যদি সেখানকার 50% লইয়ে রাজি না হয়, আমি আমার প্রফেশনে আর আসবো না। আমি এইটুকু বলতে পারি যে তাদের আতিথেয়তা, সিলেট গেছিলাম 17টা বাড়িতে দাওয়াত খেতে হয়েছে, আমি খানেওয়ালা লোক না, আমি হাত পা ধরে মাপ চেয়েছিলাম, তারা না 1 চামচ হলেও খেতে হবে। এই 1 চামচ করতে করতে 17টা বাড়িতে খাওয়ার পর আমার তো অবস্থা বোঝেনি যে আমি খানেওয়ালা লোক না। রাতের বেলা যে পরদিন খাবো বলে রাতের বেলা আমি পালালাম, পালাইয়ে ব্যারিস্টার নিহাত কবিরদের একটা চায়ের বাগান আছে মৌলভীবাজারে, সাতগাঁও টি গার্ডেন, আমি ওইটাই রাতের বেলা 1টার সময় গাড়ি নিয়ে সিলেট থেকে একটা মেসেজ কয়েকজনকে দিয়ে আমি সিলেট থেকে লিভ করলাম, মৌলভীবাজার গেলাম। মৌলভীবাজারে গিয়ে আরেক ঝামেলা করলাম, ওইখান থেকে শান্তিদা কেমনে যেন খবর পেলেন, মৌলভীবাজার বারের প্রেসিডেন্ট, তিনি ধরলেন যে না, আপনার
বাগান থেকে বেরোইতে হবে। মহসিন সাহেব তখন ওখানকার নেতা, ইন্তেকাল করছেন যে মরহুম মহসিন সাহেব, তার বাসায় দাওয়াত খেলাম। এই দাওয়াতের উপরই আপনি একবার চলেন, আমাকে না, আমি বলি যে বাংলাদেশ থেকে ঢাকা থেকে যখনই যায় মফস্বলের লোকেরা কিছুই চায় না, এই আইনজীবীরা কিছুই চায় না, আসলে পরে আপনারা একটু কথা বলেন, তার সুখ দুঃখের কথা শোনেন, এক কাপ চা খাওয়ান। এক কাপ চায়ের বদলে যদি আপনি 100 কাপ চা না পান, তাহলে আমার নাম জেডাই খান পান্না না, গালি দিয়ে, আমাকে গালি দিয়ে। এদের সমস্যাও কিন্তু খুব বেশি না, কোথায় থাকবে, হয়তো কেউ আসলো, ব্যক্তিগত ওই থাকতে পারে, তার সন্তান হয়তো অসুস্থ, সেটা একটু জানতে চাবে, কোথায় কাকে দেখালে ভালো হয়, একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা। আনিক তোমাকেই বলি যে এইটা তোমার জন্য কোনো ইম্পসিবল কাজ না, আমাদের যে কোনো ঢাকার কোনো লয়ারের পক্ষে একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এনে দেওয়া এমন কোনো কঠিন কাজ না। এটা করলে পরে দেখবেন যে তারা মহা সুখী হয়ে যায়। এই যেমন এখন কোনো রেস্ট হাউস নাই, তারপর আমাকে ফোন করে কোন হোটেলে থাকবো, আমি দুই একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে রাখছি যে এরা লয়াররা আসলে পরে যদি আমার কথা বলে অন্তত 50% কমাই দেবো, 50% না দাও 60% দেবো, তার ভেতরে একটা হলো মেট্রোপলিটন হোটেল। তো তারা যখন ফোন করে আমি বলছি ওইখানে ওঠো, কোনো অসুবিধা নেই, ওঠে 50% দিয়ে যখন থাকে একটা হয়, এতে তো আমার কোনো ক্ষতি নেই, ওই ব্যবসায়ীরও ক্ষতি নেই এবং ওই আইনজীবীরও কোনো ক্ষতি নেই। এই সুবিধাটুকু আমরা করে দিতে পারি। এরা কখনোই আমার কাছে টাকা চায় না। আমি তো জানেন যে আমি কখনোই বার কাউন্সিলে 4 বার ইলেকশন করেছি, 12 বছর ধরে আছে। ও শুনতে পাচ্ছেন না, আফতাব মাহমুদ চৌধুরী বলছেন শুনতে পাচ্ছেন না, তাই কি শুনতে পাচ্ছেন না? আফতাব মাহমুদ চৌধুরী আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়াচিং, বাট শুনতে পাচ্ছেন কিনা আমার কথা? It's 9 o'clock. ওকে, তো যেটা বলি সেটা হলো যে আইনজীবীদের কি কি গুণ থাকতে হবে, জুনিয়রদের কি কি থাকতে হবে। আমি তো জুনিয়র ছিলাম এবং দুর্ভাগ্যবশত আমার ঢাকাতে সুপ্রিম কোর্টে কোনো সিনিয়র ছিল না আমার। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন সিনিয়রের কাছে যেতাম মামলা নিয়ে, স্পেসিফিক কোনো সিনিয়র ছিলেন না। তো কোনো চেম্বারের আমি জুনিয়র ছিলাম, আমি আছাড় খেতে খেতে এই পর্যায়ে এসেছি, হাঁটি হাঁটি পাপা করতে এখানে এসেছি। কতটুকু এসেছি এটা আপনারা বলবেন। তো কি থাকতে হবে সেটা হলো, আমি তো আগেই বলেছি যে আমি যখন রাজনীতি করতাম তখন রাজনীতিতে ডিভোটেড ছিলাম। পরবর্তীতে আমি বার কাউন্সিল নিয়ে যখন নির্বাচিত হয়েছিলাম, বিশ্বাস করেন আমি সংসারেও এত সময় দেইনি বার কাউন্সিলে যতটুকু সময় দিয়েছি। পরীক্ষার সিস্টেমটার পরিবর্তন, প্রথমে যখন আসলাম 2004 সালে, আইডিয়াল স্কুল নামে একটা স্কুলে খোলা মাঠে খোলা জায়গাতে সেখানে পরীক্ষা হতো এবং সে পরীক্ষার বেলা একজনের জন্য 4 জন থাকতো হেল্পিং হ্যান্ড। এটা দেখার পরে আমার মাথায় আসলো যে এইগুলো বন্ধ করা দরকার। আমি প্রথমে তখন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ভাইস চেয়ারম্যান, তার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলাম যে না, এটা চেঞ্জ করতে হবে। কোথায়? শেখ বোরহানউদ্দিন কলেজ, কারণ ওইটা চতুর্দিকে ওয়াল দেওয়া জেলখানার মতো। ওখানে যাওয়ার পরে দেখলাম যে না, ওখানেও আমরা ঠিকভাবে করতে পারছি না, এই কারণে যে একজনের জায়গায় আরেকজন পরীক্ষা দেয়। এগুলো শুনেন একটু খেয়াল করে কিভাবে এটা। তখন ইন্ট্রোডিউস করলাম যে ছবি থাকতে হবে অ্যাডমিট কার্ডের সাথে এবং আর একটা সেট যাবে ইনভিজিলেটরের কাছে। এগুলো হওয়ার পরে একটু বের করে দাও। তো এরপরে দেখলাম যে না, তারপরও বিভিন্ন কারণেই হয়। তখন আসলো যে দেখা হবে, তখন আসলো যে ওই খাতা একজন একটা আরেকজনে করে, তখন আমরা দিলাম কোড যাতে কেউ তদবির না করতে পারে। এক সময় দেখতো আইনজীবীরা
আইনজীবীদের কাছ থেকে গেল জজ সাহেবদের কাছে, যাতে তদবির না হয়। এবং ভাইবা বোর্ডে আস্তে 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 বার কাউন্সিলের যে এনরোলমেন্ট কমিটি আছে, সেই এনরোলমেন্ট কমিটির রুল করা শুরু করলো। এবং তাতে একটা সুবিধা হলো এই যে আগে আমরা যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং মান সমুন্নত রাখার জন্যই কিন্তু এটা করা হয়েছে। একটা জিনিস বলি যে পাস নিয়েও অনেকে কথা বলেন। আমার মেয়ে কিন্তু ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে পাশ করে আসছে, কিন্তু এই 2 বছর 2টা টার্ম সে পরপর এমসিকিউতে ফেল করেছে। তুমি থাইকো না, শুনো না, আমার মেয়ের কথা বলতেছি, তোমার কথা বলতেছি। আচ্ছা, তো যাই হোক, ও আমিনুদ্দিনের মেয়ে, আমার মেয়ে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষ থাকার। কতটুকু পেরেছি তার সাক্ষী আপনারা। কতটুকু নিবেদিত হতে পেরেছি, কঠিনও কিন্তু ছিলাম। যেমন আমি বলবো যে একবারের এক প্রেসিডেন্ট আসছিলেন আমার রুমে, আর সে বলেন যে সবই তো জানি যে আপনি দেখেন, না আমি দেখিনি, এটা অ্যাবসলিউটলি দেখে জজ সাহেবেরা। কোন জজ সাহেব দেখে এটাও তো আপনি জানেন। আমি জানলেও এটা তো ইথিক্যালি আপনি এটা আমার চাপ দেন কিভাবে। তো তার এক ভাগিনা নিয়ে আসছেন, ভাগিনার বললেন যে ভাগিনা সাদা খাতা দেবে, তাকে পাশ করাতে হবে। আমি হাত জোর করে তাকে মাপ চাইলাম যে আমাকে একটু মাফ করেন, আপনি মুরব্বী মানুষ, মাফ করেন। উনি শুনলেন না, উনি বললেন যে আপনি ইলেকশন দাঁড়াবেন না, আপনার অবস্থা খানা খারাপ করে দেবে। উনি ঠিকই আমার এগেনস্টে ক্যাম্পিং ট্যাম্পিং করেছেন। করার পর আমি যখন বুঝলাম, তখন আমি খোলাখুলি বললাম এইখানে কি আপনারা চান যে সাদা খাতায় আমি পাশ করাবার ব্যবস্থা করে দিতাম? বারের আইনজীবীরা কিন্তু বলেছেন না। এবং সেই যে মুরব্বী আইনজীবী, উনি কিন্তু আমার হাত ধরে বলেছেন, ভাই আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি অন্তর থেকে তাকে কোনোদিন দেই নাই, কারণ সে স্বাভাবিক মনে করেছেন যে সবার মতো হয়, হয়, এটা হবে না কেন। তো সাদা খাতা দিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু এখন কিন্তু সেটা আর হয় না। আর একটা কথা বলি, আমি কিন্তু কর্মচারী নির্ভর একজন সদস্য ছিলাম না। আমি কখনোই কোনো কর্মচারী নির্ভর ছিলাম না। আমি আমার কাজ বুঝতাম, বুঝে তাদের দিয়ে করাতাম। বর্তমান কালে আমি বলা যায় যে বর্তমান আমি সংখ্যালঘিষ্ঠ। আমার মতের সাথে মিল নাই অনেকেরই বার কাউন্সিলের সামগ্রিক বিষয়ে। লিখিত পরীক্ষার খাতা জেলা জজ, অতিরিক্ত জেলা জজ দিয়ে দেখানো যায় না? হ্যাঁ, দেখানো হচ্ছে। তো কিভাবে আপনি জানেন যে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজদের দিয়ে দেখানো হচ্ছে না? 60,000 খাতা দেখা কি যেই সেই ব্যাপার? একবার চিন্তা করে দেখেন। অনেকে ট্রেনিং এর কথা বলেন, কিভাবে বার কাউন্সিল ট্রেনিং নিবে? এটার জন্য তো বার কাউন্সিলের ইউনিভার্সিটি করলেও সারাদিন ওই ইউনিভার্সিটি নিয়ে থাকতে হবে। তো এটা এখন এটা ডিসেন্ট্রালাইজ হওয়া দরকার। কি ওই ট্রেনিংটা ডিসেন্ট্রালাইজ হওয়া দরকার। এটা প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনে হওয়া দরকার। এনরোলমেন্ট কমিটির আইনজীবীর তালিকাভুক্তি হতে একটি পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ করতে 4 বছর সময় লাগে। এটা কেন? এইটার ব্যাখ্যা আমি দেবো না। আমি যতদিন এনরোলমেন্ট কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম, বছরে 2টা পরীক্ষা আমি নিতাম। আমি চেষ্টা করতাম, আমি তদারকিতে করতাম, কিন্তু এখন তদারকিতেও আমি নাই। তো যে কারণে আমি এটা দিতে পারবো না। আমার সময় যারা সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন, ব্যারিস্টার প্রধান বিচারপতি তাফাজুল ইসলাম সাহেব, ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, তারা ছিলেন। এবং তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এজে মোহাম্মদ আলী। পরবর্তীতে ছিলেন জাস্টিস মতিন সাহেবের সাথে ছিলেন খায়রুল হক সাহেব। পরবর্তীতে খায়রুল হক সাহেব এবং সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, আজকের প্রধান বিচারপতি। পরবর্তীতে সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, এবং সাথে নিলেন সম্ভবত নুরুজ্জামান সাহেব, বিচারপতি নুরুজ্জামান সাহেব। এবং এখন নুরুজ্জামান সাহেব আছেন, তার সাথে আরো 2জন বিচারপতি আছেন, এবং আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব আছেন। এই 4, এবং অ্যাটর্নি জেনারেল আছেন।
আপনাদের বলি এমসিকিউ এই পরীক্ষাটা নেওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। 12 সালে হঠাৎ করে আমরা দেখলাম যেখানে 2000 পরীক্ষার্থী হতো না, সেখানে রাতারাতি পরীক্ষার্থী হয়ে দাঁড়ালো 15,000। 15,000-এর খাতা যদি টোয়াইস দেখতে হয়, দুবার দেখতে হয়, ডাবল এক্সামিন করতে হলে পরে 30,000 খাতা, তাতে এক বছর কুলাতো না। এবং আমাদের একটা ইন্টেনশন ছিল এই যে কেরানিকুলকে যাতে পরীক্ষা দিতে না দেয়, অন্যান্য চাকরি করে এক্সস্ট হয়ে তারা ল নিয়ে পরীক্ষা দিতে আসতেন। এটার কোনো আইন খুঁজে পেলাম না, যে দুনিয়ার সব জায়গায় দেখা গেছে যে এইজ বার নাই। এইজ বার না থাকলেও কি করা যায়, তো তখন ইন্ট্রোডিউস করা হলো যে এমসিকিউ, এবং এমসিকিউতে এসে যারাই পাশ করে তারা কিন্তু ইয়াং। বৃদ্ধ রিটায়ার্ড করার পরে এমসিকিউতে পাশ করবে সেই অবস্থান নাই। যতই এমসিকিউর দোষ দেন, যত কিছুই দেন, কিন্তু এইটা বলতে হবে যেখান থেকে যারাই পাশ করে তারা কিন্তু ইয়াং। তারপরে আসেন রিটেন, তারপর আসে ভাইবা। ভাইবাতে এসে দেখা হয় যেটা, যেমন আজকে যে একটা সবাই বলে যে এমদাদুল হামিদ এমদাদ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে হাইকোর্টের পরীক্ষায়, এনরোলমেন্ট পরীক্ষায় এমসিকিউ কেন। এখন বলতো এখানে সিদ্ধান্তটা দুইভাবে আছে। কেন কি, এখানে একটা কথা বলি, ভারতের লোক সংখ্যা কত এবং ভারতের আইনজীবী কত এটা কি জানেন? ভারতে প্রায় আমার জানা মতে এটা প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore-এর উপরে, মোর দেন 1 crore। সেইখানে তাদের সুপ্রিম কোর্টে আইনজীবী কতজন? দিল্লিতে কিন্তু দুটা কোর্ট মানে হায়ার কোর্ট, একটা হলো দিল্লি হাইকোর্ট আর একটা হলো সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের কোনো লয়ার সুপ্রিম কোর্টে ঢুকতে পারে কিনা এটা দেখবেন তো একবার, বা আপনি যেতে পারেন কিনা, পারবেন না। তার কারণ কি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এগুলো কিন্তু মক্কেলদের জন্য না, এটা লয়ারদের জন্য। আমরা কিন্তু এখানে এটাকে সুপ্রিম কোর্টটাকে ম্যাজিস্ট্রেট কোর্ট বানাই ফেলছি। এটার জন্য কোনো কেউ দায়ী না, আমরা দায়ী। আমরা দায়ী, আপনাদেরও বলছি না, আমরা দায়ী। আমরা এটা এন্টারটেইন করি, ক্লায়েন্টদের আসতে বলি। আমি এই ব্যাপারে একমত দ্বিমত বলবো না, কিন্তু সুপ্রিম কোর্টের যে ডিগনিটি থাকা দরকার আজকে সেটা আমরা নষ্ট করে ফেলেছি। আমি ধরেন, আমি না, আমার সাথে যারা ছিলেন, বিচারপতি মোয়াজ্জেম হোসেন, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এদের কাছে জিজ্ঞেস করে দেখেন 5 বছরেও আমরা একটা ফার্স্ট বেঞ্চে গিয়ে বসার সাহসটা পাইনি। সেকেন্ড বেঞ্চেও বসতে অনেক সময় বুক দুরু দুরু করছে, এবং 3 বছর মধ্যে তো আমরা মেনশন করারও সাহসটা পাই না। এখন যেদিনই আমরা এনরোল্ড হই তারপর থেকে কিন্তু কোনো জুনিয়রশিপই আমরা করি না, আমরা নিজেরাই মামলা হ্যান্ডেল করতে থাকি। এটা দোষ দেই না, কিন্তু মূলত হয়েছে কি যে এটা পেটে ক্ষুধা থাকলে পরে এই প্রফেশনটা কিন্তু করা যায় না ঠিক মতো, কারণ এই প্রফেশনটা হচ্ছে মেধা, এবং মেধা থাকতে হইলে পরে আপনার কন্টিনিউয়াস পড়তে হবে, যে কারণে এটার বলা হয় এন্ডলেস জব। আপনার নিজের একটা কথা কি, আপনার একটা মামলা করতে গেলে পরে আপনার স্যাটিসফাই করতে হবে কোর্টকে, কোর্ট মানে বিচারকদের, স্যাটিসফাই করতে হবে ক্লায়েন্টকে, স্যাটিসফাই করতে হবে আপনার কোর্টে যে আইনজীবীরা আছে তাদের, দেন স্যাটিসফাই হতে হবে আপনার নিজের স্যাটিসফ্যাকশন না থাকলে পরে কিন্তু সেই মামলা করেই পাবেন না। এই মামলা করার বেলা আমি আমার নিজের ব্যক্তিগত একটা কথা বলি। আমার সাথের যারা না, এটা নাদিম হোসেন বলেছেন যে ইজ ইট ম্যান্ডেটরি ফর আস টু ফলো দ্য ইন্ডিয়া ইন এভরি লিগাল ম্যাটার? নট এট অল। আমরা ফলোও করি না, বাট কোর্ট করি। কেন করি? পাকিস্তানেরটাও তো আমরা ফলো করি, শ্রীলঙ্কারটাও আমি ফলো করি। যেমন আপনাকে বলি, আমার ওটা পরে বলতেছি, যে আমি যেটা বলি যে আমি একবার একটা মামলা এরশাদের সময়, হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমার এক বন্ধু গ্রেপ্তার হলেন একটা ক্রিমিনাল কেসে। তো সেইটা নিয়ে আমি খুব টেনশনে আছি, বন্ধু মানুষ, দীর্ঘদিনের বন্ধু। তো আমি গেলাম ভাষা সৈনিক গাজীউল হকের বাসায়। তো তিনি বললেন যে এই মামলাটাই করতে হলে পরে ফকির শাহাবুদ্দিনের সাজেশন দরকার। তো শাহাবুদ্দিন সাহেবের ওইখানে, উনি এরা খুবই আমাকে স্নেহ করতেন। আমি একটা
অদ্ভুত বিষয় কি, আমি এক কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। যত সিনিয়র লয়ার ছিলেন তারা আমাকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। গাজী ভাই, আজকে তার জামাই আছে শামসুদ্দিন বাবুল, জিজ্ঞেস করে দেখি যে তার বাসায় আমার সমাদরটা কিরকম ছিল। যদি রাত 10টাতেও বলতাম যে গাজী ভাই বেরোইতে হবে, উনি উনি নিজে একটা ভক্সওয়াগন গাড়ি ছিল, এটা নিয়ে বেরোই পড়তেন। ব্যারিস্টার শফিক সাহেব, আপনি বাসেদ মজুমদার, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, টিএস খান সাহেব এখনো বেঁচে আছেন, খন্দকার মাহউদ্দিন সাহেব, তারপরে শামসুল হক চৌধুরী, সবারই আমি স্নেহভাজন ছিলাম, ঘনিষ্ঠ ছিলাম। তো আমাকে আমাকে যখন নিয়ে গেল গাজী ভাই ফকির শাহাবুদ্দিন সাহেবের বাসায়, জাদ্রেল লয়ার ফকির শাহাবুদ্দিন সাহেব, গাজীউল হক সাহেব, তো যাওয়ার পরে এক পর্যায়ে আমাকে বললেন যে পান্না তুমি এত টেনশনে আছো কেন? তো গাজী ভাই উত্তর দিলেন যে ওর টেনশনে থাকবে না, ওর ফ্রেন্ডের মামলা। আমি বললাম সো হোয়াট, বাপের মামলা হইলেও তো টেনশন থাকবে না। আমি তাকে রইলাম। তো আমাকে বললেন যে তুই ভাত খেয়ে যাবি। ভাত খাওয়ার সময় ওনার ভাত খাওয়ার সময় আমার বললেন যে দেখ, একটা কথা তোকে বলি পান্না, জীবন তো অনেক পড়ে আছে, মামলা তোর 5টা আছে, তুই যদি প্রথম মামলায় হেরে যাস আর এটা মাথা থেকে বের না করতে পারিস, তাহলে পরের 4টা মামলাতে কিন্তু হারবি। ধরুন বের করবো কি, ওকে প্র্যাকটিস করা। বিলিভ মি, কখন যে আমার এই প্র্যাকটিস হয়ে গেছে, কোর্ট থেকে বের হওয়ার পরে যদি আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করেন, আমার যারা অ্যাসোসিয়েটস আছে তাদের জিজ্ঞেস করে দেখুন, মামলা কিন্তু আমার মনে থাকে না। তো আপনাদেরও বলি, যে মামলা করবেন ওটা কিন্তু মাথা দিয়ে বের করে দিতে হবে, কিন্তু যখন করবেন তখন ধরে নেবেন ইট ইজ নট ফর ইউর ক্লায়েন্ট, এটা আপনার নিজের মামলা। লড়বেন যখন, তখন এটা আপনার নিজের যুদ্ধ, ক্লায়েন্টের যুদ্ধ না। এবং জেতার পরে দেখবেন ফিরছেও বড় আনন্দ হয়েছে যে আপনি মামলাটায় জয়লাভ করেছেন, কামিয়াব হয়েছে, সেটা হলো আপনার বিশাল একটা আনন্দ। আমি ইনিশিয়াল স্টেজ থেকে এই পেশায় খুব মনোনিবেশ করি নাই, কিন্তু পরবর্তীতে আমি বাধ্য হয়েছি না, এটা সার্কামস্টেন্সেসই বলেন বা যা বলেন, আমি কখনোই রাজনীতি, জাতীয় রাজনীতিতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি এই পেশাজীবীদের মধ্যে থেকে যেটুকু লাভ করেছি তা এমদাদুল হামিদ এমদাদ, আপনাকে বলি, আমি প্রশ্নটা দেব না, আমি একমত না। ক্লিয়ার? আপনার উত্তরটা হলো আমি একমত না। তো তাতে কিছু আসে যায় না, যেটা সার্কামস্টেন্সেস সেটা তাই হবে। তা আমি যেটা বলছিলাম আপনাদের, আপনারা ওইটা একটা প্র্যাকটিস করেন, এটা ভালো সুফল দেবে। আর একটা হলো কন্টিনিউয়াস পড়াশোনা করেন, শুধু লবই না, ইভেন গল্পের বই পড়েন, এটা আপনাকে অনেক উপকার দিবে। কালকে বোধহয় বলছিল, ইমতিয়াজ বলছিল কত শঙ্করের কত অজানারে, শঙ্করের কত অজানারে পড়েন, আপত্তি নাই, আপনি আপত্তি নেই না, একটা ভালোই পাবেন। তারপরে ধরেন যে কোনো বই পড়েন, সেখানে আপনি দেখবেন যে একটা জ্ঞান আপনাকে একটা পথ দেখাবে। বই কি, বই, সঙ্গীত, এই দুটো হলো আত্মার খোরাক। আমাদের কিন্তু এখন পেটের খোরাকের জন্য আমরা সবকিছু করি, কিন্তু আত্মা আমাদের শুকিয়ে গেছে। আমরা এখন গান শুনি না, আমরা এখন বই পড়ি না। বই পড়তে হবে, আত্মাকে খোরাক দিতে হবে। আজকে প্রেম করে একটা চিঠি লিখতে পারে না, SMS এ প্রেম করে, শর্ট প্রেম, লং প্রেম নাই। আপনার চিঠি লিখলে পরে হাতের লেখা ভালো করতে হবে, ভাষা জ্ঞান থাকতে হবে। তো আমাদের সময়গুলো ছিল, আমি এক সময় 2 টাইপের, এই যে SMS এর এবং এই লেখা প্রেমপত্র আমার কাছে এখনো বিভিন্ন জনের আছে। আমি চেয়েছিলাম যে এগুলো একটু কম্পাইল্ড হতেই করি, কিন্তু পরবর্তী জেনারেশন দেখলাম যে কোনো প্রেমপত্র সম্পর্কে আইডিয়াই নেই। প্রেমপত্র, চিঠিপত্রের উপরে বহু নোবেল আছে। আপনি সন্ধ্যাদ্বীপের শিখা, তরুণ কুমার ভাদুরী, এই অমিতাভ বচ্চনের শ্বশুর, তার লেখা একটা বই আছে সন্ধ্যাদ্বীপের শিখা, মুভিও হয়েছে, সেটাও দেখবেন চিঠিপত্রের মাধ্যমে, প্রেমের মাধ্যমে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধের কথা বলে গিয়েছে, এবং কি গভীর প্রেম। এরকম বহু বহু আছে, নীহারঞ্জন গুপ্তের বই আছে। তো আমি ওই যেটা বললাম স্কুল শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল, সেটার কারণ হলো তারাশঙ্করের বই পড়ে এবং বিমল মিত্রের বই পড়ে, তার ভেতরে স্কুল শিক্ষকের একটা ভূমিকা আছে। সে ভূমিকাটা হলো মানে নেতাদের চেয়েও আমি একটা পিউরিটিস্টের স্বপ্ন দেখতাম, নিজেকে
কঠিন, সৎ এবং পিউরিটিস্ট, অর্থাৎ খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলা, যেটা অসম্ভব, অবাস্তব। সেই অবাস্তব চিন্তাটাই আমার মাথায় খেলতো। এবং আমি এনসাইক্লোপিডিয়া না, তবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 27 খণ্ডের একটা করাচি থেকে কিনে আনার সময় আমি আনছিলাম ওই মান্দাত্তার আমলের। সেটা তখনকার দিনে দাম পড়েছিল প্রায় নট লেস দেন 20,000 টাকা, পাকিস্তানি আমলে। 70 সালে না, 67 সালের এডিশন। আমি সেটা এনেছিলাম 68 সাল কি 69 সালে। মোর দেন 20,000 টাকা আমার পড়েছে। এবং আবার লাগেজের জন্য, ক্যারিং এর জন্য আর একটা পড়েছে। তো যেটা বলতেছিলাম যে পড়াশোনার কিন্তু কোনো ইনি বঙ্গবন্ধুর জীবনী পড়েন, জওয়াহরলাল নেহরুর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েন, রাহুল সংকৃতায়নের বিশ্ব ভোলগা থেকে গঙ্গা পড়েন, আপনি মনসুর আহমদের 50 বছরের রাজনীতিটা পড়েন, কামরুদ্দিন সাহেবের বই পড়েন, আমাদের ইভেন আপনি হুমায়ুন আহমেদের বইও যদি পড়েন, জননী বা হুমায়ুন নামা বা এগুলোর ভেতর কিন্তু একটা প্রচ্ছন্ন হলেও আপনি বুঝতে পারবেন ডায়ালগ গুলো তো কাজে লাগে। একটা কথা বলি, হুমায়ুন আহমেদের একটা নাটক চলছিল কোথাও কেউ নেই, সেখানে তিনি বারবার বলেছিলেন বাকের ভাইয়ের ফাঁসি হবেই। একটা ঢাকা শহরের মতো জায়গায় না, সারা বাংলাদেশে মিছিল টিছিল হওয়া শুরু করলো, বাকের ভাইকে ফাঁসি দেওয়া যাবে না। অর্থাৎ ফাঁসির বিরুদ্ধে কিন্তু উনি একটা জনমত গড়ে তুলেছিলেন। কখন? যখন মনির, এক ডাক্তারের ছেলে মনির এবং খুকুমনি, এদের ট্রায়াল হয়ে গেল এবং মনিরের ফাঁসি হইল। ঠিক তার পরক্ষণেই কিন্তু বাকেরের সম্পর্কে তিনি লিখলেন যে বাকেরের ফাঁসি হবেই, এবং ফাঁসি দিলেন তিনি তার বইতে, তার নাটকের ভেতরে। এ থেকে কিন্তু যে একটা জনমত গড়ে তুললেন সেটা হলো ফাঁসির বিরুদ্ধে, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে। তো হুমায়ুন আহমেদের, সরি করোনা না, ভয় পাবেন না, তো হুমায়ুন আহমেদের বই অতুলনীয়, শরৎচন্দ্রের বই অতুলনীয়। শরৎচন্দ্র একমাত্র ব্যক্তি যিনি প্রথম বাংলা সাহিত্যের ভেতরে কিছু উপার্জন করেছিলেন। আর হুমায়ুন আহমদ বাংলাদেশের একমাত্র ব্যক্তি না, আমি বলবো যে তিনি ধনশালী হয়েছিলেন এই লেখার ভেতর থেকে, অন্য কোনো ব্যবসা তার ছিল না। তো এগুলো কিন্তু আমাদের কাজে দিবে। যে কোনো বই, ভ্রমণ কাহিনী পড়েন, কাজে দিবে। 10টা লোকের সাথে কথা বলেন, কাজে দিবে। আর একটা হলো যে আপনার কাজের বেলা আপনার ডিভোটেড থাকতে হবে, আপনার মামলার বেলা আপনার ডিভোটেড থাকতে হবে। ডিভোটেড থাকলে বা সেটা যদি মন থেকে উপলব্ধি করেন তার পেইনটা কোথায়, ওই আপনার ক্লায়েন্টের ব্যথাটা কোথায়, সেটা উপলব্ধি করতে পারলেই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। আর একটা কথা বলি যে আইনজীবীরা, এটা আমার মুখের কথা না, সারা পৃথিবীর ইতিহাস কিন্তু পাল্টিয়ে দিয়েছে আইনজীবীরা। ইতিহাস পাল্টানোর ইতিহাস করেছে কিন্তু আইনজীবীরা। আব্রাহাম লিঙ্কন 3 মিনিটের একটা বক্তৃতা দিয়েছেন গ্যাটিসবার্গে, আজকে পর্যন্ত সেই বক্তৃতার উপরে কোনো বক্তৃতা নাই। আপনি দেখেন 17 সালে অক্টোবর বিপ্লব রাশিয়াতে, ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি কিন্তু একজন আইনজীবী। আপনি আসেন ভারতের প্রথম যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু একজন আইনজীবী। আপনি আসেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না, তিনি কিন্তু একজন সফল আইনজীবী, আইনজীবী শুধু না, সফল আইনজীবী। আপনি আসেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তারও কিন্তু স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তো আইনজীবী মানে হলো আইনসভায় থাকবে, আইন প্রণয়ন করবে, যেটা থেকে আজকে বলা যায় যে তৃতীয় বিশ্ব অনেকটা। ওবামা আইনজীবী, মিশেল ওবামা আইনজীবী, বিল ক্লিন্টন আইনজীবী। আইনজীবীদের একটা চমৎকার বন্ধন আছে সারা পৃথিবীতে, এবং আইনজীবীদের একটা সম্মান আছে। সেই সম্মানটা ফার্স্ট ক্লাস সিটিজেন না, যেটা অনেকে
ফেসবুকে দিয়ে বলেন যে আইনজীবীরা হলো দেশের প্রথম শ্রেণীর নাগরিক। এখন বলি, আমাদের অনেকের বাবা মা কিন্তু আইনজীবী না, তাহলে কি তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আমাদের শাসনতন্ত্রে বাংলাদেশের যে কনস্টিটিউশন, তাতে কিন্তু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন এই ধরনের কোনো ব্যাখ্যা নাই। অতএব কোত্থেকে কে পেয়েছেন আমি জানি না। প্রথম শ্রেণীর নাগরিক মানে হইল যে সেই ধরনের চলাফেরা তো অন্তত হইতে হবে। প্রথম শ্রেণীর নাগরিক বাদ দেন, আপনি সর্বোচ্চ আদালতের একজন বিচারক, আদালতের একজন আইনজীবী, সেটা কি কম? আপনি বাইরে যদি দেখেন তো দেখবেন যে আপনি যদি বলেন যে আপনি লয়ার, আমেরিকার মতো জায়গায় যান, আপনি বলেন যে আই এম এন অ্যাটর্নি, দেখবেন যে কি হারে আপনাকে রেসপেক্ট করে। আপনি ব্রিটেনে যান, সেখানে গিয়ে যদি বলেন যে ইউ আর লয়ার, ইউরোপের যে কোনো জায়গায় যান, সেখানে যদি বলেন ইউ আর লয়ার, দেখবেন যে কিভাবে সম্মান করে। সেই সম্মান তো আমাদের অর্জন করতে হবে। আজকে আমাদের দেশের মানুষরা আমাদের কেন সম্মান করে না? একটা আমাদের সময় ছিল, আমরা যখন জেলা বারে প্রফেশন করি, তখন একটা ই ছিল, আমিও এটা ফেস করেছি, লয়ার শুনলে পরে বাসা ভাড়া দিত না। কেন? এর জন্য দায়ী কে? বাড়িওয়ালারা দায়ী না আমরা দায়ী? আমাদের বিহেভিয়ার প্যাটার্ন যেটা, সেটা দায়ী কি? কে? কোনটা? একটু কোশ্চেন গুলো দেখে নেই। রাকিব স্যার বলছে, স্যার আপনি কি বার কাউন্সিলের সদস্য হিসাবে নিজেকে কি সার্থক মনে করেন? স্যার বার কাউন্সিলের সনদ প্রতিক্রিয়ার দীর্ঘ সুদীপ্তা নিয়ে জানতে চাই। রাকিব স্যার। রাগিব আমার খুব, রাগিব, অনিক, ইমতিয়াজ, এরা আমার খুব প্রিয় প্রিয় ভাজন। অর্থাৎ এদের নিয়ে কিন্তু আমি অহংকার করি। কেন? এদের পিতারা সবাই আমার পূর্ব পরিচিত। ইমতিয়াজের পিতার আমার সাথে সে যখন হয়, উজায় ফারুক ভাই, তখন কিন্তু ভাবিকে, ইমতিয়াজের আম্মাকে ফোন করে উনি বললেন যে আপনি জানান। বললাম যে আপনি জানান যে আপনি হয়ে গেছেন এত কথা। বলছে না আপনি জানেন। তো ভাবিকে কিন্তু প্রথম আমি জানাই। এবং এই যে ইলেকশনের সময় ইলেকশন মেকানিজম, এইটাতে কেন জানি আমাকে সবাই জড়িয়ে নিত। তো রাগিব, তোমার উত্তরটা দেই। বার কাউন্সিলের সদস্য হিসেবে হ্যাঁ, আমি আমার সীমিত আজকে আমার সীমিত কর্মক্ষেত্র বার কাউন্সিলে বলা যায় যে আমি অস্পৃশ্য অনেকটা। তারপর আমি বলবো যে না, আমি সফল। সফল এই কারণে যে আমি দুর্নীতি বন্ধ করার জন্য, যে কেউ বলবে যে আমাকে, আমি বার কাউন্সিল যখন এখানে ছিল, তো সবাই বলতো যে পান্না সাহেব গেটে আসলে পরে পাঁচতলা পর্যন্ত খবর হয়ে যেত। দুর্নীতির সাথে আমি কোনোদিন আপোষ করি না, জ্ঞানত করি না। আমার অজ্ঞানত হইতে পারে, দীর্ঘসূত্রিতা ছিল না। এখন হওয়ার পেছনে অনেক কারণ আছে। সেটা হলো যে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে গেছে, এদের লাগা যারা আছেন বার কাউন্সিলে তারা, তাদের আমি কোনো দোষ দেব না। আমি শুধু একটা কথা বলি, এখানে নির্বাচন ভোটার যারা, অনেক তোমার কথাতে আসি, ভোটারদেরও একটা ত্রুটি আছে। ত্রুটি হলো তারা মানুষ দেখে কিন্তু ভোট দেন প্যানেল দেখে, দল দেখে। এটা ঠিক না। দল হলে যে ভালো মানুষ হবে তা না, দলের না হলে যে খারাপ মানুষ হবে তাও না। যেমন আমি কোনো দলের না, আমি কোনো রাজনৈতিক দলের, আমার কোনো আইডেন্টিটি নেই। তার অর্থ যা বলতে হবে যে তাইলে আমি খারাপ। দীর্ঘসূত্রিতা কেন হয়েছে এটা আপনার, তুমি অত্যন্ত বুদ্ধিমান, সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার, তো সেই ক্ষেত্রে এসে নিশ্চয়ই তোমাকে আমার বুঝিয়ে বলতে হবে না। এখানে ব্যাপারটা হয়েছে কি যে কাজের লোকের, আমরা কথা বলি কিন্তু কাজের লোক নেই। আগে আমরা সময় দিতাম, বাসাদ মজুমদার সাহেব উনি সময় দিতেন, পিসি গুহ সময় দিতেন, আমি দিতাম। তারপরে কার কথা বলবো, রকনউদ্দিন সাহেব তো সময় দিতেনি।
তার সময় আমি দিতাম, পিসিগো দিত, তিনজনে ট্রিমেন্ডাস সময় দিতাম। শফিক সাহেব যখন ছিলেন সে সময়ও সময় দিতাম। তো এই সময় দেওয়া নিয়ে একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো আসলে আর বিষয়টা বুঝতে বুঝতে একটা সময় নেয়, যে কারণে এই দীর্ঘসূত্রিতা হয়। আমার সময় যেটা ছিল সেটা হলো যে আন্ডার এনি সার্কামস্টেন্স ডিলে হওয়া উচিত না। এখন আমরা হয়েছি কি, আমরা নীতিবিহীন নীতিবিহীন ভোটের রাজনীতি করি। ভোটের আগে অনেক কথা বলি, অনেক কিছু বলি, যে এই করে দেব সেই করে দেব, আসলে করতে পারি না। আমি কোথাও কিন্তু কোনো বারে গিয়ে আজকে পর্যন্ত কেউ দেখবেন না তাদের বলেছি যে এত টাকা এনে দেবো, বেনাভোলেন্ট ফান্ড এত করে দেব বা কি করে দেবো, এটা বলিনি। বললে কেন, আমি জানি যে এটা আমার সাধ্যের বাইরে। কিন্তু অনেকেই বলেছেন, করেছেন, তারা করতে পারেনও, তাদের পলিটিক্যাল বা পার্টির লিয়াজও আছে যে কারণে করতে পারেন। আমার সেই লিয়াজও নাই, আমি পারিও না। যেটা পারি না সেটা আমি বলবো না, যে কারণে আমি বলেছিলাম। আমি গত নির্বাচনে বাসেদ ভাই সাক্ষী আছেন এবং ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব সাক্ষী আছেন, তাদের সামনে রেখেই আমি বলেছিলাম যে আমি একটা স্লোগান দেই। সে স্লোগানটা হলো, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এটা যারা বলেন তাদেরকে আমি বলছি যে এটা আর বলবেন না, কারণ এখন থেকে হলো যার আছে বিদ্যা বুদ্ধি, যার আছে জ্ঞান বুদ্ধি, সে করবে ওকালতি। এবং এই আওয়াজটা আমি তুলতে চাই, এই আওয়াজটা আমি তুলতে চাই। এই পেশায় কোনো টাউট বাটপার দালালদের আশ্রয় দেওয়া চলবে না। কেন দেই? আমি দেই না। এইরকম আমি থেকে যদি আমরাই বুঝতে পারি তাহলেই সফলতা আসবে। আমি দৃঢ় বিশ্বাস, যেখানে সফল হবো, দালাল মুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারবো। কারণ যে প্রাঙ্গণে নতুন যাদের আমি দেখি, বিশ্বাস করেন আমার বুকটা এরকম ফুলে ওঠে। আমি যখন অনিককে দেখি, আমি যখন এখানে আমিনুদ্দিনকে দেখি, আমি এখানে রুল কুদ্দুস কাজলকে দেখি, আমি যখন এখানে ওই নতুন যারা, তাদের ভেতরে আমি বলি ইমতিয়াজকে দেখি, তাদের ভেতরে রাগিবকে দেখি, মশিউরকে দেখি, তখন তো আমার ভিতর একটা বুকটা ফুলে ওঠে। এই কারণে ফুলে ওঠে যে এরা কেউ দালাল পুষবে না। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট যে দুজন হয়েছেন, এরা কেউ দালাল পোষার লোক না। তো যারা সদস্য হয়েছেন এদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এরা কেউ দালাল পুষবেন না। অতএব এই দালাল মুক্ত, এই যে নিউ জেনারেশন আসছে, এরা দালাল মুক্ত একটা সমাজ এবং কোর্ট প্রাঙ্গণ এটা তুলতে পারবেন। তো সেই ক্ষেত্রে এসে বলবো যে আমার, হ্যাঁ, রাগিব, আমি সফল এই কারণে বলি, আমি যখনই দেখেছি যে একটা আইনজীবীর ছেলে কোথাও কোনো এনরোলমেন্ট পরীক্ষায় আটকা পড়ে গেছে, তাকে চেষ্টা করেছি যাতে সে পাশ করে আপ্রাণ। সেটা আমাকে বলতে পারেন এখানে নেপোটিজম করেছি, হ্যাঁ করেছি, আমার কমিউনিটির জন্য আমি করেছি, আমি স্বীকার পাই যেটা যদি নেপোটিজম হয় করেছি, কিন্তু নিজের সন্তানের জন্য করিনি। সেখানেই আমার অহংকার। আর কি বলবো, কামরুল হাসান হীরা, কি প্রশ্নটা ছিল, কি প্রশ্নটা ছিল? কামরুল হাসান হীরা, হীরা আরেকবার লিখে পাঠালে যদি হয়, অসুবিধা না হয়, তাহলে আমি এই উত্তরটা দেওয়ার চেষ্টা করতাম। আর শিক্ষানবিশ আইনজীবীদের জন্য আর একটা বিষয় হলো কি, শিক্ষানবিশ যারা, তারা সিনিয়রদের কাছে যাবেন। এখানে একটা আইন আছে, না, কামরুল হাসান হীরা যেটা বলেছে আমি একটু বলি। হীরা, আমি কি পড়বো? উইথ ইউর কাইন্ড পারমিশন। এটা সবারই জানা দরকার। আমরা ভাবি যে দু কলম লেখাপড়া শিখে আমরা অনেক বড় কিছু হয়ে গিয়েছি, কোনো কিছু না ভেবে প্রতিনিয়ত আমরা ভুল করে যাচ্ছি। যেমন অতীত সিনিয়রদের বদনাম অন্যের সাথে শেয়ার করাটা অনেকেরই স্বভাবজাত, যা কখনোই ঠিক না।
এটা আসলে ঠিক না, ঠিক না। কারণ আমার তো মনে পড়ে না যে আমরা কেউ সিনিয়রদের সম্পর্কে কোনো কটূক্তি করেছি। সিনিয়রদের, সব সিনিয়রদের কাছ থেকেই শেখার আছে। পিতামাতা জন্ম দেয়, কিন্তু সিনিয়র রুটি রুজি এবং পেশার সেইটা ধরিয়ে দেয়। কোনো অংশেই সিনিয়র পিতামাতার চেয়ে কম সম্মান পাওয়ার জায়গা না। আমার একটা উদাহরণ দিই। কিছুদিন আগে ওই সুপ্রিম কোর্ট বারের সদস্য হওয়ার জন্য আমারই এক ছোট ভাই আরেকজনকে নিয়ে আসলেন। আসার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আরেকজনকে তোমাকে ইন্ট্রোডিউস করার দিবে। তো আমাদের এক্স প্রেসিডেন্ট জয়নাল আবেদিন সম্পর্কে বলেছেন। জয়নাল আবেদিন, কোন জয়নাল আবেদিন? আমি বুঝতে পারছি কার কথা বলছি। কন্ট্রাক্টারই করে? বলছে না। যে কি করে, কি করেন উনি? তো আমাকে রুমটা দেখাই দিয়ে বললো যে উনি উনি কে? বলছে এক্স প্রেসিডেন্ট। আমি যে এক্স প্রেসিডেন্ট, তো তার নামটা তুমি বলছো জয়নাল আবেদিন, আর ওইখানে বাইরে গিয়ে আমি সাইন দিলে পরে বলবো যে পান্নার সাইন নিয়ে আসছি, সো আমি তোমাকে কোনোদিনই দেবো না। আমার ওখানে আমার অ্যাসোসিয়েটরা ছিলেন, আমার রুমে অনেকেই থাকেন, এবং দেখেন আপনি, আমি জয়নালকে গিয়ে বলেছি, তো হাসতেছিল জয়নাল। তো এই তো অবস্থা, এটা ঠিক না। আপনি সুপ্রিম কোর্টের সদস্য হবেন, আপনার সিনিয়রকে ঠিকভাবে অ্যাড্রেস করবেন না, আপনি কোনো সিনিয়র কি করবেন না, এটা কিন্তু ঠিক না। আর একটা হলো যে সদস্য হওয়ার পরদিনই যদি গিয়ে কোর্টে দাঁড়ান মেড ইন অ্যাপিয়ারেন্স বলে, এটাও ঠিক না। আগে দেখেন কিভাবে সেইটা ফলো করতে হয়। অ্যাপোলজি চাওয়ার একটা সিস্টেম আছে, সেটা চাওয়া জানি কিনা। অনেকেরই ড্রেস নিয়ে আমি কথা বলি, বিরাগ ভাজন হই, অনেকেই আমাকে দেখতে পারেন না এই কারণে। এবং এই ব্যাপারে কিন্তু আমি অনেকটা করা, যদি আমি বুঝি যে এইখানে কোনো মেলাফাইডির ঘটনা আছে, কোনো সততার অভাব আছে, আমি কিন্তু সেখানে কখনোই আপোষ করি না। চেষ্টা করেছি বা আইনজীবীদের যাতে সম্মান, মান সম্মান এটা অক্ষুণ্ণ থাকে। আমি আমার এক বন্ধু যখন ঢাকা বার থেকে, দুজনের পাশে ছিল ধানমন্ডি, তখন ছিল 8 আনা রিক্সা ভাড়া। সেই 8 আনা আমরা শেয়ার করে আসতাম দুজন। তারপর কিন্তু টেম্পোতে কোনোদিন উঠি নাই। হেঁটে হেঁটে অনেক সময় বায়তুল মোকাররম পর্যন্ত আসতাম 8 আনাকে 6 আনা করার জন্য, কিন্তু কালো কোটটা নিয়ে কখনো টেম্পোতে উঠি না, যাতে আমার কারণে অন্য কোনো আইনজীবীতেও কেউ আন্ডারমাইন করে থাকতে পারে। রোকন, হ্যাঁ, তুমি তো জানো রোকন। হ্যাঁ, আরেকটা বলি, এই পেশায় সততার একটা দাম আছে, সততার একটা দাম আছে, মূল্য আছে। এবং এই সৎ হিসাবে যদি থাকতে পারেন, আপনি ইন্টিগ্রিটি নিয়ে থাকতে পারেন, আপনি দেখবেন পয়সার কোনোদিন অভাব হয় না। আমার কাছে যে জুনিয়রটা মামলা নিয়ে আসে, মামলা দেখে কিন্তু বুঝতে পারি যেটার ফি কত হওয়া দরকার। তাকে আমি জিজ্ঞেস করি যে তোমার ফি পেয়েছো? বলে যে হ্যাঁ পেয়েছি। আমি 3 মাস কি চলতে পারবা না 6 মাস চলতে পারবা? কত পেয়েছে এটা আমার জানার দরকার হয় না, জানিও না। আমি 3 মাস যদি চলতে পারো মিনিমাম, তাইলে মামলা আমি করে দেবো। আর যদি শুনি যে না 3 মাসও না, আবার 6 মাসের, সেটাও যদি হয়তো গোল্ডের মামলা, যদি হয়তো বড় মামলা হতো, 6 মাস চলতে পারবা? হ্যাঁ স্যার পারবো। তাইলে করে মামলা আমি করে দেবো, তা নাহলে বলো আমি আদায় করে দিই। তো ম্যাক্সিমাম এইভাবেই আমি করি, আমি ওইভাবে করি না। তবে যদি দেখি যে কেউ আমাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে, সেই ক্ষেত্রে আমি একটু কঠিন হই। আচ্ছা, অনেক সময় কি নিয়ে ফেলেছি? আপনারা নিশ্চয়ই বোর হচ্ছেন। লয়ার মানেই তো কথা বলে, এটা আর কি বলবো। তো কথা বলার রাইট আছে, আবার লাইসেন্সও আছে। সনদ মানে তো কথা বলার লাইসেন্স। আমি প্রচন্ড আশাবাদী, নবীন যারা আসছে প্রত্যেকটা বারেই আমি দেখেছি, প্রত্যেকটা বারে বিশ্বাস করেন আমার বুকটা ফুলে ওঠে। আর আমার আরেকটা অ্যাচিভমেন্ট আছে, আমি যখন প্রথম 2004 সালে আসি, তখন সর্বসাকুল্যে বাংলাদেশে 400 লয়ারও না। আজকে কিন্তু সেটা 5000 এক্সিড করেছে। আরেকটা আছে, আমি এথনিক মাইনরিটির বেলা প্রচন্ড সংবেদনশীল। সেখানে টিপরা, চাকমারা আগেও ছিল, সংখ্যায় কম, কিন্তু এখন চাকমারা অনেক হয়েছে। টিপরা, মারমা, তঞ্চঙ্গিয়া, ইভেন সাঁওতাল,
তাদের ভেতর থেকে কিন্তু অনেক আইনজীবী হয়েছে। অনেকে কোয়েশ্চেন করতেছে তো একটু কাটিয়ে দেওয়া আছে। মুশিউর রহমান ভাই জিজ্ঞেস করছে ট্রেনিং নিয়ে যদি কিছু বলতেন। মশিউর, তুমি বোধহয় জিজ্ঞেস করছো যে ট্রেনিং এর বিষয়। ট্রেনিং নিয়ে যদি কিছু বলতেন। ট্রেনিং এর বিষয়ে আমি বলি যে এটা বার কাউন্সিলের পক্ষে সম্ভব না, কারণ ওই ট্রেনিং দিতে গিয়ে বার কাউন্সিল মূল কাজ যেটা সেটা হারাই ফেলবে। বার কাউন্সিলের মূল কাজ হিসেবে পরীক্ষা নেওয়া এবং সনদ দেওয়া এবং এনরোলমেন্টটা এটুকু যদি করতে পারে বার কাউন্সিল নিয়ে সন্তুষ্ট থাকো। ট্রেনিংটা করতে হবে তোমার আমার। ট্রেনিং এর জন্য আলাদা ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। ফর এক্সাম্পল যারা ওই ইনে ছিল সেই রকমের একটা সিস্টেম বের করতে হবে। এখন আমরা এটাতে হুট করে একটা ঝামেলা করছি। আর একটা হলো যে আমি একটু এগুলো বুঝাতে পারি না। আমার সহযোগী যারা ছিলেন তাদের অজ্ঞতা বলবো না, তাদের হয়তো তাদের থেকে আমি অজ্ঞ, তাদেরকে আমি বুঝতে পারি না। সেটা হলো যে এই ইউনিভার্সিটি গুলোকেও কিন্তু, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকেও যদি আমরা সেইভাবে চাপ দেই তাহলে এগুলোকেও ভালো ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তোলা যায়। নেক্সট কোয়েশ্চেন, জিশান আহমদ স্যার আইনজীবীদের পেশার মর্যাদা ও বৃদ্ধির জন্য বার কাউন্সিলের আরো বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত কি এই বিষয়ে? হ্যাঁ, আইনজীবীদের পেশার মান তো রক্ষা করতে হবে। আমাদের নৈতিকতার একটা দিক আছে, সেদিকটা আমি বারবার বলি যে সেটা হলো যে যেমন আমরা কেস স্টোরি মেকআউট করি, কেস স্টোরি মেকআউট করা লয়ারদের কাজ না, কেস স্টোরি তৈরি করা লয়ারদের কাজ না। ট্রায়ালের বেলা আমরা উইটনেসকে আগে তৈরি করি, এটা হলো রিহার্সাল। তাইলে তো কোর্ট হয়ে যায় একটা ড্রামার স্টেজ। এটা লয়ারের কাজ না। এগুলো আমাদের নৈতিকতা বিরুদ্ধে। এবং আমাদের প্যাটার্নটাও চেঞ্জ করার জন্য জিশান তোমাকে বলতেছি যে এটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি যখন প্রফেশনে আসি তখন ডিডে লেখা হতো কি পত্র মিলন কার্যান চাকে। এর অর্থ আমি অনেকেরই জিজ্ঞেস করেছি, তারা কেউ বলতে পারেন না। বলতে না পারায় আমরা এখানে কিছু লয়ার মিলে শুরু করলাম, পরম করুণাময় স্রষ্টার নামে আরম্ভ করিলাম। ওইটা কিন্তু এখন চালু হয়ে গেছে, আমাদের কেউ ভুল ধরে না। তো কোনটা কই? তৌফিকুল হাসান, তৌহিদুল হাসান পাচ্ছি না মাত্র। Sir, should High Court Division exercise its concurrent jurisdiction of granting bail under Section 498, whereas Court of Session already exercised its jurisdiction? এটাও সত্যি, 498 এর এই জুরিসডিকশনটা সেশন কোর্টের ছিল। আমাদের সময় কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি বেইলের জন্য কিন্তু সেশন কোর্টেই যেতাম, সে খুন কেসের হোক বা পলিটিক্যাল ইস্যুর হোক। আপনি দেখবেন বঙ্গবন্ধুর বইতেও দেখবেন হোসেন শহীদ সরওয়ার্দী কিন্তু গেছেন ওই সেশন কোর্টে বঙ্গবন্ধুকে নিয়ে। তো সেশন কোর্টের এইটা থাকা উচিত। আমরা নিয়ে এসেছি এটা হাইকোর্টে, হাইকোর্টে এটা এক্সারসাইজ করতে পারেন, কিন্তু ট্রেডিশন ছিল না। এইটার কারণে এখন ভিড় হয় অনেক ইসে, এতে করার নাই কিছু। কারণ খারাপ জিনিসটা একবার এস্টাবলিশড হইলে পরে এটারে করা এটা খুব ডিফিকাল্ট। আইনজীবীদের মিনিমাম অনারারিয়াম, আজমিন ফারিক শিফাত অনারারিয়াম ধার্য করা যায় কিনা, এটা কে ধার্য করবে বাবা? দুনিয়ার কোথাও ধার্য করার সিস্টেমটা নাই, আমার জানা মতে নেই। আর একটা বলি, বার কাউন্সিলের এই হোটেল ব্যবসা কিভাবে শুরু করেছিল এটা জানি, কিন্তু এটা বার কাউন্সিলের কাজ না। হোটেল ব্যবসাও কাজ না, আর অন্যান্য যেগুলো আছে সেটাও কাজ না। যেটা কাজ সেটা যদি করতে পারে তাহলে পরে মূল বিশাল কাজ, এই এনরোলমেন্টটা যদি প্রপার ওয়েতে হয়। কি বার কাউন্সিল কি লিখছে? রিটেন এক্সামের ডেট এটা ছিল এই ইসের ভেতরে, কিন্তু করোনার কারণে তো হয় নাই। এটা বিশ্বব্যাপী কিন্তু মহামারী, 100 বছরের ভেতরে এরকমের দুর্যোগ আমাদের ইসে আসে নাই। এবং দেখেন এমনই একটা দুর্যোগ, এটাও একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমরা গাছ কেটেছি।
আজকে সারা দেশের দিকে তাকিয়ে দেখেন, তাল গাছ নাই, খেজুর গাছ নাই, তেঁতুল গাছ নাই, শিমুল গাছ নাই। ইভেন কেওড়া গাছ পুকুরের পাড়ে আমাদের ওদিকে প্রচুর ছিল, যেটা দিয়ে কেওড়ার জল হয়, ওই গোলাপ জলের পরিবর্তে যেটা মিলাতে আমরা বা কোনো মাহফিলে আমরা ছিটাতাম সুগন্ধির জন্য, সেটাও নেই। পুকুরের মাছ আজকে সেটা হাইব্রিড। নদী খাল বিল এগুলো ভরাট করে দখল করে ফেলেছি। গাছ নেই। গাছ আমরা ইটের ভাটায় কাজে লাগিয়ে দিয়েছি। ইটের ভাটা আমাদের কাছে গাছের চেয়েও জরুরি। পৃথিবী এই কার্বনের যন্ত্রণায় অস্থির, যে কারণে আজকে দেখেন শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী ব্যাপী কিন্তু প্রকৃতি এবং একটা প্রকৃতির গজব বলেন, আল্লাহর গজব বলেন, স্রষ্টার গজব বলেন, সেটা নেমে এসেছে। আমাদের এখানে উচিত কি? এনভায়রনমেন্ট, প্রকৃতির সাথে বন্ধুত্ব করা। আল্লাহর দেওয়া সৃষ্টি, এটাকে নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। স্রষ্টার দেওয়া কি কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ও আসমা হোসেন জীবন, আইনজীবীদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মতো প্রতি বছর তো দেওয়া না, আইনজীবীরা তো এভরিডে কোর্টেই তো প্রশিক্ষণটা নেয় এবং তার সিনিয়রের সাথে থাকতে হবে, এমন একজন সিনিয়র যিনি সিভিল বা ক্রিমিনাল। এখানে আর একটা কথা বলি যে আপনার একটু সিভিলের দিকে ঝোঁকার চেষ্টা করেন। সিভিল লয়ার কিন্তু, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, সিভিল লয়ারের সারা বাংলাদেশে প্রচন্ড অভাব, সুপ্রিম কোর্টে পর্যন্ত অভাব। এই যে মাহমুদুল ইসলাম সাহেবের নাম আমরা ধরি, উনি কিন্তু মূলত সিভিল লয়ার। আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব, উনি কিন্তু সিভিল লয়ার। এজ এ মোহাম্মদ আলী সাহেব সিভিল লয়ার, ব্যারিস্টার ফিদা কামাল সাহেব সিভিল লয়ার, এম এ ওয়াহাব মিয়া কিন্তু সিভিল লয়ার। সিভিল না জানলে পরে কিন্তু খুব কষ্ট হয় লয়ারদের। অনেক বার কাউন্সিল বোধহয় তোমাকে ডাকবে না, কারণ তুমি তাইলে পরবর্তীতে বার কাউন্সিলের মেম্বার হয়ে যেতে পারো। অলরেডি তুমি খুব পপুলার। তুমি, সুমন, ইমতিয়াজ, রাগিব, এরা খুবই পপুলার। এবং এই জেনারেশন আসুক, এটা আমি চাই, নিউ জেনারেশন আসুক। ওই অনেকে বলে না যে তরুণদের জন্য বার কাউন্সিল করে দিতে হবে, তরুণদের জন্য দরজা খোলা। তরুণরা যদি ভোট পায়, কেউ সেই ভোট করতে পারবে না। আমি যখন 2004 সালে, তখন আমি ইয়াংগেস্ট মেম্বার ছিলাম। তো তার আগে থেকেই অনেকে তরুণ ভাবে আসছেন। আজকে যে সৈয়দ রেজাউর রহমান সাহেব, উনি যখন আসছেন তখন উনি তরুণ ছিলেন। উনি এই নবম টাইম বার কাউন্সিলের সদস্য। তো তরুণরা যে পারে না তা না, পারে। এবং এই তরুণরা আসলে পরে এটা পরিবর্তন সম্ভব। কি পরিবর্তন সেটাও বুঝতে হবে। বার কাউন্সিলে কিন্তু সীমিত কাজ, সারা পৃথিবীতে সীমিত কাজ। ইংল্যান্ডের কথাই ধরো, উনি সেখানে একজন ব্যারিস্টার ইচ্ছে করলে কিন্তু প্রিভিলেজ পায় না। কার কাছে পেতে হবে সেটা একটা সুনির্দিষ্ট বলা আছে যে এরা এদের কিউসির কাছে পাবে। সেই কিউসি কিন্তু একজনের বেশি দুইজনকে প্রিভিলেজ নিতে পারে না। আমাদের তো সেইটা নাই, আমরা 10 জনের বেশি, 10 জন। তো আমি নাম বলবো না, আমার এক সিনিয়র ভাইকে বলছি যে আপনি এতজনকে সাইন দেন কেন? যে আসে তাকেই আমি দিই। তো বললাম যে এটা কোনো কপি টপি রাখেন না? কোনো কপি রাখেন না। আমি তখন এসেছিলাম, বার কাউন্সিলে ছিলাম, উনি ছিলেন। আমি বললাম যে এগুলো যদি আমি দেখি, আমি কিন্তু এদের একদিনের বেলা হইলেও একটা ই দেবো। বলছে কেন? আমি বললাম যে আপনি পারেন না, 10 জনের বেশি পারেন না। যাই হোক, আমরাই আইন বানাই, আমরাই ভায়োলেট করি। আমরা এখন ধরে নেই যে আমরা বিচারের ঊর্ধ্বে, যেটা সম্পূর্ণ ভুল। এই কারণে কিন্তু আমরা ইতিহাসের পাতায় থাকি না। আমিও থাকবো যে সেটা আমি বলি না। লিখিত পরীক্ষা ওএমআর চালু করা যায়, এটা একটা নতুন প্রস্তাব, আলাপ করে দেখা যাবে। ওএমআর হইলে পরে লিখিত, ওএমআর ঠিক লিখিত পরীক্ষা, তাহলে 3 ঘন্টার পরীক্ষা নেওয়া। আচ্ছা, এইটা কিরকম হয় যদি আমার একটা আছে, সেটা যদি ওপেন বুক এক্সাম হয়? আপনারা ভেবে দেখেন। এক সময় ছিল, ব্রিটিশ ইন্ডিয়া ছিল, পাকিস্তান, আর্লি পাকিস্তান পিরিয়ডে ছিল ওপেন বুক এক্সাম।
হ্যাঁ, বাট এভরি ইয়ার এক্সাম থাকা দরকার, এভরি ইয়ার। শুধু লয়ার হওয়ার জন্য না, ইন্ডিয়াতে জুডিশিয়াল সার্ভিসে যাওয়ার জন্য একটা প্রিলিমিনারি কন্ডিশন হলো তার 3 ইয়ার্স কোর্ট প্র্যাকটিস আছে কিনা। বাংলাদেশে সেইটা খায়রুল হক সাহেব একবার ইন্ট্রোডিউস করেছিলেন যে মিনিমাম 1 বছর থাকতে হবে, তারপরে দেখা গেল যে জুডিশিয়াল সার্ভিসের লোক পান না। তো কিন্তু আমরা যদি প্রতি বছরই পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এটা কমে যাবে, এবং সেটা ভালো। এই কারণে ভালো যে জুডিশিয়াল সার্ভিসের জন্য লোক পাওয়া যাবে। আজকে জুডিশিয়াল সার্ভিসে বহু পোস্ট ভ্যাকান্ট, কিন্তু উপযুক্ত লোক পাচ্ছেন না, উপযুক্ত লোক পরীক্ষা দিচ্ছেন না, পাচ্ছেন না, এটাই। তো সেইটা যদি হয়, আমার মনে হয় যে পরীক্ষা যদি আমরা 2বারও নিতে পারি, 3বারও নিতে পারি, তার তো ক্ষতি নাই। ইউনিভার্সিটি যদি 2বার নিতে পারে, আমরা 2বার নিতে পারবো না কেন? আমার মনে হয় পারবো। কামরুল হাসান হীরা বলেছেন, নো ওপেন বুক এক্সাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হীরা, তোমাকে একটা কথা বলি, নকল করা কি ডিফিকাল্ট না? নকল করার চেয়ে ওপেন বুক এক্সাম তো ভালো। বই নিয়ে যাবে, দেখে বের করে দিবা, প্রবলেমটা কোথায়? তাই না? তো আমি আর কি বলবো, আপনাদের যদি আমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আমি জানি সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। খায়রুল, কুষ্টিয়ার খায়রুল, খায়রুল, হ্যাঁ তোমার চিনতে পারছি। আমার সুস্বাস্থ্য কামনা করো। হ্যাঁ, আমিও তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আর কি বলবো, আবারও বলি, বাইরে যারা আছেন, ঢাকার বাইরে যারা আছেন এবং ঢাকায় যারা ইয়াং আছেন, তারা চেষ্টা করবেন সামনের নির্বাচনে, বার কাউন্সিল 21 সালের নির্বাচন আছে, ইয়াং, জ্ঞানী, সৎ, নিষ্ঠাবান এই রকমের লোকদের নির্বাচিত করতে। অনিক আছে, সুমন আছে, রাগিব আছে, ইমতিয়াজ আছে, এদেরকে দলমত নির্বিশেষে আনেন। অসুবিধাটা কি? অসুবিধা কি? জ্ঞানী লোক যদি হয় অসুবিধা নেই, উপকার হবে, আমাদের উপকার হবে, সমাজের উপকার হবে, এবং মান মর্যাদা সম্পন্ন হবে। আমি আরেকটা কথা বলে শেষ করে দিই। 94-এ সার্ক ল কনফারেন্স, AFM মেজবাউদ্দিন তখন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি। তা আমরা গেলাম সার্ক লয়ের চেম্বারে। এখানে কোনো রাজনীতি আনবেন না, আমি বাংলাদেশের কথা বলতেছি। তো ব্যারিস্টার ইস্তেক সাহেব আছেন। তো তাকে তারা ইন্টেনশনালি একটা সেশন দিল, সেটা হলো যে গরিবদের ব্যাংকিং। উনি এটা দেখে তাৎক্ষণিকভাবে হাফ অ্যান আওয়ার আগে বললেন যে এটা আপনার, এই সেশনটা আপনার নিতে হবে। বিলিভ মি, উনি আমার পাশে বসে বললেন যে পান্না, আমার সাথে কি এরা আমাকে ট্র্যাপ করতেছে নাকি, যাতে আমি এটা পাই। তারপরে উনি ব্যাংকিং ল, ব্যাংক সেক্টর কিভাবে গরিবদের উপকারে আসতে পারে তার উপরে একটা লেকচার দিলেন, মোর দেন 45 মিনিটসের উপর। এবং দেখা গেল যে কোনো সেশনে লোক নাই, তার ওইটা লোক আছে। এগুলো একটা। আরেকটা হইলো, সেশন যখন শুরু হবে, প্রবাবলি নরসিংহ রাও তখন প্রাইম মিনিস্টার। তো ওই হোটেল অশোকায় হচ্ছে এটা। তো অশোকার এন্ট্রেন্সে ঢুকলে পরে ওইখান থেকে অ্যানাউন্স করতো যে অমুকে অমুক দেশের অমুকে ঢুকতেছে। তো ডক্টর কামাল হোসেন সাহেব আসেন না, আমার পাশে ইস্তেক সাহেব, আরেক পাশে রইলেন ডক্টর হাবিবুর রহমান সাহেব, আমাদের ফরমার চিফ জাস্টিস। তারপরে ছিলেন আরো মেজবাক ভাই ছিলেন, আবার বোধহয় আমার মনে হয় মাহবুব ভাই তখন বোধহয় সেক্রেটারি কিনা, সেক্রেটারি, ইয়েস, উনি তখন বারের সেক্রেটারি, মাহবুব আলম সাহেব। এবং ওই ইস্যুবোধ আমিনুদ্দিন এবং মাহবুব আলী এরাও ছিল। তো আমার ইন্সপেকশন বললেন যে দাঁড়াও, আমাদের দেখো যে আমাদের কি ভাবে করে। মিনওয়াইল অ্যানাউন্স করলো যে ডক্টর কামাল হোসেন অফ বাংলাদেশ ইজ এন্টারিং ইনটু দ্য হল। বিলিভ মি, সব চিফ জাস্টিস সহ সবাই দাঁড়াই গেল, আমাদের চিফ জাস্টিস না, বিদেশের, এবং ওনারা রিসিভ করলেন। তো আমি অবাকই হলাম।
খুব একটা অবাক হই না। তারপর ভাবলাম যে ইন্ডিয়া একটু নাকুচা তো। তো পরে ইস্তেক সাহেব আমার বললেন যে ওরা কিন্তু একটা জায়গায় আমাদের রেসপেক্ট করে, সেটা হলো ডিউ টু জুডিশিয়ারি। এটা মাথায় রাখবেন। জুডিশিয়ারিতে আমরা পাকিস্তান ইন্ডিয়ার থেকে একটা সময় উঁচাই ছিলাম, এখন নিম্নগামী কেন? এর জন্য কিন্তু বিচার বিভাগ না, আমরাও দায়ী। আমি আর করবো না। আহ, ও প্রাইভেট ইউনিভার্সিটিতে ধরি নাই। আমি বলছি প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আমরা ধরি যে ওইগুলোকে আমরা ট্রেনিং সেন্টার হিসেবে, তাইলে তো অনেক আগানো যাবে। এইটা বলেছি। ওদের এই হ্যারাস করার জন্য আমি বলি না। ল কলেজ পাস কোর্স বন্ধ করার, হ্যাঁ এটা তো অ্যাপিলেট ডিভিশন একটা অর্ডারই আছে যে 20 সালের মধ্যে বন্ধ করতে হবে। হ্যাঁ, অতএব এটা এনিহাও ওদের 4 বছরের কোর্স করতে হবে, অথবা বন্ধ করতে হবে, নিজস্ব ক্যাম্পাসও থাকতে হবে, অথবা এই করতে হবে। ইন্ডিয়াতে কিন্তু এই নাইট কলেজে ল পড়া, এটা বার কাউন্সিলে বার নাই, কিন্তু তারা কোনোদিন অ্যাডভোকেট হতে পারবে না। তারা এমএ পড়তে পারবে, তারা রিসার্চ করতে পারবে, কোথাও চাকরি করতে পারবে, বাট অ্যাডভোকেট হতে পারবে। যদিও আমি এই পাস কোর্সে পাস করা, আমাদের সময় এলএলএম ছিল না, করা যাবে কি? এইটাই ছিল একমাত্র উপায়। ঢাকা ইউনিভার্সিটিতেও ছিল না, সবগুলোই ছিলাম আমরা ঢাকা ইউনিভার্সিটির আমাদের। আর কি বলবো, এই পেশা করে কিন্তু আমি হ্যাপি। আমি হ্যাপি। আমি যেমন আমাকে অনেকেই বলেছেন যে রাজনীতিতে আবার আসার জন্য, আমি নির্দ্বিধায়। আমার যেখানে যৌবনকাল কেটেছে রাজনীতিতে, দলীয় রাজনীতিতে বলছে না, আমি পেশার বাইরে কোনো রাজনীতিতে যাব না। যদি রাজনীতি করতে হবে পেশার এই অঙ্গনেই করবো, কারণ এই অঙ্গন আমাকে যে মর্যাদা দিয়েছে, আমি সেই মর্যাদা অন্য কোথাও পাই নাই। অতএব মর্যাদা, ভালোবাসা যাই বলেন, এই পেশাতে আমি পেয়েছি। যেখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পরীক্ষামূলক ভাবে আমার সাথে যেতে চান, আমি নিয়ে যেতে পারবো, অহংকার করে বলি। বন্ধের দিনেও যদি যান, সন্ধ্যার পরেও যদি যান, সেখানে যদি লোকজন লয়াররা না আসে, তাহলে তার আমার এই 12 বছর বার কাউন্সিল থাকার কোনো সার্থকতা নাই। অন্তর থেকেই আসবে, কোনো জোর করে আনো না, গোপনও যদি রাখি। আরো একটা উদাহরণ দিই। আমি একবার পরিবার পরিজন নিয়ে গিয়েছিলাম কক্সবাজার ছুটিতে। গিয়ে আমি বুঝলাম যে এখানে যদি জানাজানি হয়, আমার ছুটিটাও বোধ হয় ভন্ডুল হয়ে যাবে। তো আমার সন্তান, 2 কন্যা সন্তান, ওদেরকে বললাম যে আর আমার স্ত্রীকে বললাম যে তোমরা সি বিচে যাও, আমি সন্ধ্যার পরে যাও। তো আমি সন্ধ্যার পরে আস্তে আস্তে গেলাম সি বিচে। গিয়ে কিছুক্ষণ থাকার পরে ব্যাক করে এসে দেখি যে লবিতে সব লয়াররা, কক্সবাজার লয়াররা বসে। কি ব্যাপার? পরদিন আপনার যেতে হবে বার অ্যাসোসিয়েশন। আমি বললাম যে আমার সাথে আমার ফ্যামিলি আছে, তাদেরই দাওয়াত দেওয়ার জন্য আমরা আসছি। তো তখন ছিল রোজা। বিলিভ মি, আমার চোখ দিয়ে পানি আসে। আমার সন্তানদের নিয়ে, আমার স্ত্রী এবং সন্তানদের নিয়ে যখন গেলাম, তাদের দেখি যে প্যাকটা। তারা খুবই করলো যে আপনার রোজা, তো কি করবো? আমি বললাম যে না, এই রোজা করার কিছু দরকার নাই। তো এই কথা গল্প সল্প করে পরে গাড়িতে যখন উঠবো, ড্রাইভার বললে একটু সাবধানে স্যার। কেন? যে এখানে কি কি তারা দিছে, গাড়ির পেছনে অনেক বোঝায়, আর সামনে এই দেখেন এগুলো খাবার দিছে, আপনারা ইফতারের সময় খাবেন। বিশ্বাস করেন, বন্ধের মধ্যে গেছি, শুটকি কয়সের বলবো না, নিচের চাকা, পিছনের চাকা আমার ইহর জোগাড়। আর খাবার যা দিছে, 4 জন ইনক্লুডিং আমরা ড্রাইভার একজন, 5 জন, ও সাথে একজনই ছিল। এটা বোধহয় জিপে না মাইক্রোবাসে গেছিলাম। তো সে এক এলাহি কারবার। আমার ওয়াইফ, আমার সন্তানরা এখনো কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে। গেছিলাম রাঙামাটিতে, আমার মেয়ে ছিল আমার সাথে, বিচারপতি নিজামুল হক নাসিম এবং বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি জাফর আহমেদ, এরা ছিলেন রাঙামাটিতে। তো সেখানে যাওয়ার পরে যখন তারা চলে আসার পরে আমি আরো 2-3 দিন ছিলাম। আমার মেয়ে দেখার পরে বলছে বাবা, এখানের মানুষজন এত ভালো, লয়াররা এত কর্ডিয়াল,
এইখানেই প্রফেশন করা উচিত। এবং যে সারা বাংলাদেশে যেখানেই যাবে সেখানেই তোর মনে হবে এখানে প্রফেশন করা উচিত। সবাই ভালো, সব ভালো মানুষেরাই সব জায়গায় আছে। যে খারাপ সে খারাপ খুঁজে পায়, আপনি যদি ভালো হন ভালো মানুষ খুঁজে পান। আর একটা আমি বলবো, আমার ভেতর একটা গোয়ার তুমি আছে, সেটা জ্ঞানত আমি কোনো অন্যের সাথে আপোষ করি না। যদি বুঝছি পারবো না তাহলে আমি অ্যাভয়েড করে চলে গেছি। আর আজকে আমি একজন মুক্তিযোদ্ধা, এটা আমার অহংকার, এবং সময়ের আমি শ্রেষ্ঠ সন্তান। সময়ের আমি শ্রেষ্ঠ সন্তান। আমি যদি এই বয়সে মুক্তিযুদ্ধে যেতে বলতো তাহলে হয়তো পারতাম না, কিন্তু দালাল হইতাম না। তো সেই ক্ষেত্রে এসে বলি, বার কায়সার রহমান শিমুল, এই বছর কি বার কাউন্সিলের সনদ পরীক্ষার কাজ সম্পন্ন হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। আই হোপ সো। আই হোপ সো না, এটা অ্যাসিওর করা যায় যে এই বছর সনদ পরীক্ষা শেষ হবে। সামনের বছরটা তো একটা নিতে হবে। ও আইজুর রহমান সোহেল, সোহেল তুমি বলছো যে হোয়াট আর দ্য ফেসিলিটিস বার কাউন্সিল হ্যাজ অফার্ড টু দ্য এনরোল লয়ার এক্সেপ্ট রিসিভিং মানি এভরি ইয়ার। বার কাউন্সিল দুটো জিনিস করে, একটা হলো রিলিফ দেয়। রিলিফ দেয় মানে ডিস্ট্রেস লয়ার যারা, এবং কোনো একটা ইমার্জেন্সি, খুব নমিনাল এটা যদিও, রিলিফ দেয়। আর একটা হলো যে বেনাভোলেন্ট ফান্ড, যেটা মৃত্যুকালীন পরিবার পরিজনদের জন্য। আইনজীবীরা ইনকাম করে রাজার মতো থাকে একটা পর্যায়ে, কিন্তু মারা যাওয়ার পরে তার দেখা যায় সেভিংস করার অভ্যাস কিন্তু কারণ নাই। আমার মেয়ে আমারে ব্যাংকে গিয়ে যখন দেখছে তখন বলছে এই এত অল্প টাকা তোমার, সবাই তো জানে তুমি কোটিপতি। আমি বললাম, হ্যাঁ, মানুষের মুখে যায় মানুষের মুখে কয়, কোটি কোটি টাকা তো খরচ করার জন্য। ইনশাল্লাহ মোহাম্মদ সরওয়ার উদ্দিন, লিখিত এক্সাম কবে হতে পারে এটা আমি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করব। আমার টেনিওর 2021 সালের জুন মাস পর্যন্ত, এর মধ্যে লিখিত এক্সাম দুটো হবে। টেক ইট অ্যাজ মোরালেস আমি চেষ্টা করবো অন্তত যাতে দুটো হয়। একটা হলো যে এই এমসিকিউ যেটা হয়ে গেছে সেটার পরবর্তীতে আরেকটা এমসিকিউ নিয়ে। It's 10 o'clock. ওকে, 8:30টায় শুরু করলাম, এই 10টা বাজে। তা আমি মনে হয় সবাইকে বিরক্ত করেছি। কারো যদি কোনো বিন্দু মাত্র উপকারে আসতে পারি আমি ধন্য। সবাইকে ধন্যবাদ আমার এই বকবকানি শোনার জন্য, আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার আইডি থেকে কেন আসবে? ও, আমি আমার মেয়ের আইডি থেকে আসছি, কারণ আমার ল্যাপটপটা একটু ওই ব্যাটারি ওটা কাজ করতেছে না, তো সেই কারণে আমার এই মেয়ের আইডি থেকে এসছি। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমার তো টাচ স্ক্রিন না, ইটস ল্যাপটপ। তাহলে এটা কি করবি? নো, ই কর। কই এটা করি, এইটা না? দেখো এখানে। আপু এটা ল্যাপটপ, এটা টাচ স্ক্রিন ফোন না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছে। কি ফোন না? ওইটার নিচে নিয়ে এসছে। অফ কর, লেফটে দেখো। ই আছে ক্যান্সেল। ওয়েট, দাও দাও, সব সব। Yes. End of the videos. Okay. ওয়েট। আরে